এই ছেলে, একটু এদিকে আয় তো। কি হলো বলেন, আপনি আমাকে ডাকছেন কেন? তোকে চুমু খেতে ইচ্ছে হয়েছে তাই ডাকছি। আপনার মতো সুন্দরী মেয়ে আমাকে চুমু খেতে চাইলে আমি তো কখনোই না করব না। আপনি দাঁড়ান, তাহলে আমি আসছি। এই বলে রাজ চায়ের দোকান থেকে উঠে মেয়েটার পাশে এসে দাঁড়ালো আর তারপর বলতে লাগলো। দিন। বলতে না বলতে রিয়া ঠাস করে রাজের গালে একটা চড় বসিয়ে দিল। যে সে চড় নয়, একদম রাজের গালে 5 আঙ্গুলের ছাপ বসে গেল। রাজ অনেকটা রেগে গিয়ে বলতে লাগলো। কি হলো? আপনি আমাকে এভাবে চড় মারলেন কেন? আপনি তো বলেছিলেন আমাকে চুমু দিবেন, তাই তো আমি চুমু খেতে আসলাম। তোর চেহারাটা একবার আয়নায় দেখেছিস? তোকে আমি চুমু দিব এটা তুই ভাবলি কি করে? এখানে আমার ভাবার কি আছে? আপনি তো নিজেই বলেন আপনি আমাকে চুমু খাওয়ার জন্য ডেকেছেন, তাই তো আমি আপনাকে বললাম চুমু দেওয়ার জন্য। এখন আপনি উল্টে আমাকে এভাবে চড় মারলেন। বেশ করেছি, চট দিয়েছি। মেয়ে মানুষ দেখলে লুতুর পুতুর করতে ইচ্ছে করে, তাই না? এটা তোর জন্য বেশ হয়েছে। এখন আমাকে এই ঠিকানাটা একটু বলে দে। এই বলে রিয়া রাজের দিকে নিজের মোবাইলটা তাক করে ধরলো। রাজ মোবাইলটা হাতে নিয়ে দেখলো এটা তো তাদের বাড়ির ঠিকানা, কিন্তু এই মেয়েটা ওখানে কিসের জন্য যাবে? তাই রাজ মেয়েটাকে বলল। আপনি ওখানে কেন যাচ্ছেন? আমি যেই কারণেই যাই না কেন সেই কৈফিয়ত তোকে দিতে হবে না। তুই যদি ঠিকানাটা জানিস তাহলে আমাকে বলে দে, তা না হলে চুপচাপ এখান থেকে চলে যাও। জানি, কিন্তু আপনার ব্যবহার ভালো নয়, তাই আপনাকে বলবো না। এই বলে রাজ সেখান থেকে চলে যেতে চাইলো। রিয়া সেখান থেকে রাজকে পিছু ডাকে আর বলতে থাকে। আই এম সরি রে, তোর সঙ্গে এরকম করাটা ঠিক হয়নি। আসলে অনেকটা পথ জার্নি করে এসেছি তো মেজাজটা খুবই খারাপ। প্লিজ ঠিকানাটা জেনে থাকলে একটু বলে দে। আর ওয়েট করতে পারছি না, শরীর খুব খারাপ লাগছে। রাজ তখন রিয়াকে বলতে থাকে। দেখুন, আপনি আগে আমাকে এটা বলুন, আপনি ওই বাড়িতে কেন যাবেন? মানে ওখানে আপনার কোনো আত্মীয় আছে নাকি? আত্মীয় তো আছে। আত্মীয় আছে বলেই তো ওই বাড়িতে যাচ্ছি। আমি হয়তো ওই বাড়ির পার্মানেন্টলি সেটেল হওয়ার জন্য যাচ্ছি। আমি আপনার কথার মানে বুঝতে পারলাম না। ওই বাড়ির ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে। ওই ব্যাপারে এই একটু খোঁজখবর নিতে চাচ্ছি। কথাটা শুনে রাজ একটু চমকে গেল, কারণ ওই বাড়িতে একটাই মাত্র ছেলে আর সেটা হলো রাজ। রাজের সঙ্গে একটা মেয়ের বিয়ে ঠিক হইয়া আছে আর সে ব্যাপারে কোনো কিছুই জানে না। যাই হোক, রাজ এই মেয়েটাকে এই ব্যাপারে কোনো কিছুই বুঝতে দিল না। সে তখন মেয়েটাকে বলতে লাগলো। দাঁড়ান, আমি একটা রিক্সা ডেকে আপনাকে রিক্সায় তুলে দিচ্ছি। রিক্সা আপনাকে নিয়ে যাবে। আপনি একা গেলে চিনতে পারবেন না। ধন্যবাদ। এই বলে রাজ একটা রিক্সা ডেকে এনে রিয়াকে রিক্সায় তুলে দিল। এদিকে তার বন্ধুরা চায়ের দোকানে বসে বসে এসব কিছুই দেখছিল। রাজ রিয়াকে রিক্সায় তুলে দিয়ে চায়ের দোকানে ফেরত যেতেই তার বন্ধুরা তাকে নিয়ে হাসতে লাগলো। এটা দেখে রাজের একটু মেজাজ খারাপ হয়ে গেল। সে বলতে লাগলো। কি রে, তোরা এভাবে আমাকে দেখে হাসছিস কেন? আমি কি জোকার নাকি আমাকে দেখলে তোদের হাসি পায়? না ভাই, আসলে হিরো সাজতে গেছিল, ভিলেন হয়ে চলে আসছিল। এটা দেখেই হাসি পাচ্ছে। মেয়েটার কাছে সিম্পাতি নেওয়ার জন্য গেছিল, আর মেয়েটা তোকে চর মেরে তাড়িয়ে দিল। রাজ তখন এই ব্যাপারে কোনো কথা না বলে প্রসঙ্গটা পাল্টে বন্ধুদের সঙ্গে গল্প করতে লাগলো। তার বন্ধুরা খুব ভালোভাবে বুঝতে পারলো রাজ একটু লজ্জা পেয়েছে, তাই তার আবার এই বিষয়ে কোনো কথা বাড়ালো না। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বিকেল 3টার দিকে রাজ বাড়িতে ফিরে আসলো। বাড়িতে এসে কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দেয়। তখনই তার আম্মু বলতে থাকে। তোকে বলেছিলাম তোর আন্টির মেয়েকে একটু এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে, কিন্তু তুই তো সেটা করলি না। তোর কারণে আজ মেয়েটাকে কতটা হেনস্থার শিকার হতে হয়েছে জানিস? তুমি তো জানো ওই মেয়েদের ব্যাপারে আমার আবার এত ইন্টারেস্ট নেই। তাছাড়া ওই মেয়ে আসছে, আসুক, তাতে আমার কি? আর আমার জন্যই বা মেয়েটা হেনস্থার শিকার হতে যাবে কেন? রিয়া যখন এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে এসে আমাদের বাজারে নামলো, তখনই কাউকে খুঁজে পাচ্ছিল না। আমাদের বাড়ির ঠিকানাটা বলে দেওয়ার জন্য এত বছর পর মেয়েটা বাংলাদেশে এসেছে। রাস্তাঘাট তেমন কোনো কিছুই কোনোভাবেই চেনে না, তাই অনেক জনের কাছে আমাদের বাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করে। কেউ রিয়াকে এ ব্যাপারে কোনো সাহায্য করে না। তারপর নাকি একটা ছেলের সঙ্গে রিয়ার খুব ঝামেলা হয়েছিল। তারপর আবার সেই ছেলেটাই নাকি আমাদের বাড়ির ঠিকানা দেখিয়ে দিয়েছে। তাহলে তো হয়েই গেল। এখন আবার এটা নিয়ে এত মাথা ঘামানো কি আছে? ওই বলে রাজ সব কিছু জেনেও না জানার ভান করে সেখান থেকে চলে গেল। আসলে সেই ছেলেটা তো সে নিজেই ছিল, আর মেয়েটা যে ওই মেয়েটা এটা সে ভাবতে পারেনি। আসলে আজ সকালবেলা যখন সে বাসা থেকে বের হচ্ছিল ভার্সিটি যাওয়ার জন্য, তখনই তার আম্মু তাকে এ ব্যাপারে বলেছিল, কিন্তু সে ব্যাপারটাকে কোনো পাত্তা না দিয়ে ভার্সিটিতে চলে গিয়েছিল। একটা মেয়ে আসছে তো আসুক, তাতে তার এত কেয়ারিং দেখাতে হবে কেন? আর এটা তো
আর তার আপন কেউ নয়। আর তারপর কি হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। রাজ নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে। এমন সময় কেউ একজন তার রুমের দরজায় নক করে। সে বিছানায় শোয়া থেকে বলতে থাকে, দরজা খোলা আছে, ভিতরে চলে এসো। এমনভাবে বলছো যেন আমি তোমার বউ হয়ে গেছি। কথাটা শুনে বিছানায় শোয়া থেকে উঠে বসে রাজ। আর রিয়াকে দেখেই সে মাথাটা নিচু করে নেয়। আর তখনই রিয়া বলতে থাকে, এই ছেলে, তুমি এখানে কেন? তো আমার বাড়িতে কি অন্য কেউ থাকবে নাকি? আপনি কি এমনটাই আশা করেছিলেন নাকি? মানে তুমি আন্টির ছেলে আর তুমি রাজ সবকিছু জেনে শুনেও আমার সঙ্গে এরকম করার কারণটা কি সেটা আমি জানতে পারি? কারণ আবার কি হতে যাবে? অপরিচিত একটা মেয়ে আমাদের বাড়িতে আসতে যাবে, তার ব্যাপারে আমি জিজ্ঞাসা করতেই পারি। এখন আপনি এটা বলুন যে আপনার সঙ্গে কবে আমার বিয়ের সম্বন্ধ ঠিক হলো? না, মানে আসলে ওখানে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে ছিল। সেই ছেলেদের মধ্যে তুমিও একজন ছিলে। আমি যে দেশে বড় হয়েছি ওই দেশে মেয়েদেরকে কখনোই ইফটিজিংয়ের শিকার হতে শোনি নিতে হবে। ফেসবুকে অনেকবার নিউজ দেখেছি বাংলাদেশে মেয়েরা একটু নিরাপদ নয়, তাদেরকে প্রতিনিয়ত ইফটিজিংয়ের শিকার হতে হয়। তাই তুমি এবং তোমার বন্ধুরা যাতে আমাকে কোনোভাবেই ইফটিজিং করতে না পারো সেই জন্যই আমার এই কথাটা বলা। তবে আপনার মতো সুন্দরীর জামাই হতে পারলেও আমার কিন্তু খারাপ লাগবে না। কথাটা বলেই লজ্জায় মাথাটা নিচু করে নিল রাজ। এদিকে রিয়া মুচকি মুচকি হাসছে আর কিছু বলছে না। এদিকে তখনই রাজের আম্মু তাদের রুমে আসে। আর রাজের আম্মু রাজকে বলতে থাকে, রাজ, তুই তো জানিস আমি তোকে বলেছিলাম তোর আন্টির মেয়ে ডাক্তারি পড়াশোনা শেষ করে বাংলাদেশে একটা প্রজেক্ট এর জন্য এসেছে। ও এখানেই থাকবে, কয়েকদিন এলাকার মহিলাদের নিয়ে কিছু কাজ করবে। আমি চাই তুই ওকে এ ব্যাপারে সহযোগিতা কর। রাজ তার আম্মুর মুখের উপর সেরকম বেশি কখনোই কথা বলে না। তাই রাজ তার আম্মুর কথায় সম্মতি জানায়। যদিও সকালবেলা না জেনে এরকমটা করেছে, কারণ এখন সুন্দরী একটা মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করলে সেরকম কোনো প্রবলেম হবে না। তাই রাজি হয়ে গেল। এদিকে রাজের আম্মু রাজের সঙ্গে কথা বলা শেষ করে নিজের রুমে চলে গেল। রাজ বিছানা থেকে উঠে বসে আর তখনই রিয়াকে বলতে থাকে, রিয়া এখানে ঠিকই কাজের জন্য এখানে এসেছে। রিয়া তখন বলতে থাকে, আসলে আমি গর্ভকালীন মাতৃসেবা এবং বাচ্চাদের নিয়ে কাজ করছি, তাই আমি এই ব্যাপারের উপর কিছুদিন রিসার্চ করার জন্য এখানে এসেছি। দুনিয়াতে আর অন্য কোনো কাজ খুঁজে পেলেন না অবশেষে কিনা এগুলো কাজ করতে হয়? দেখো, সবারই একটা পছন্দের বিষয় আছে, আর আমার এই বিষয়টার প্রতি ছোটবেলা থেকেই খুব আগ্রহ, তাই আমি এই বিষয়টাকে বেছে নিয়েছি। যাই হোক, আমরা একে অপরকে তুমি করে বলতে পারি। আমাদের বয়সের ব্যবধান কিন্তু খুব বেশি নয়। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এরপর থেকে দুজন দুজনকে তুমি বলে সম্বোধন করে। রাজ আর রিয়া দুজনে প্রায় সমবয়সী। রাজ রিয়ার থেকে মাত্র 1.5 মাসের বড়, আর রিয়া রাজের থেকে 1.5 মাসের ছোট। রাজ এই বছর অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। আর রিয়ার ব্যাপার তো আপনারা শুনলেনই। রিয়া মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছে। সে ডাক্তার হতে চায়, তাই কিছু বিষয় নিয়ে রিসার্চ করার জন্য লন্ডন থেকে বাংলাদেশে ফিরে এসেছে। এখানে বেশ কয়েক মাস থাকবে। তার প্রজেক্টের কাজ শেষ হলে এখান থেকে চলে যাবে। তার ব্যাচে বাংলাদেশে আরও 2টা মেয়ে ছিল, তারাও দেশে এসেছে। তারা তাদের নিজেদের বাড়িতে গিয়েছে। কিন্তু রিয়ার নিজের বাড়ি বলতে এখানে কোনো কিছু নেই। তার বাবার কোনো ভাই বোন নেই, তার মায়েরও সেম অবস্থা। বাংলাদেশে তাদের নিজস্ব কোনো আত্মীয় স্বজন না থাকে, তাকে রাজের বাড়িতে এসে পড়তে হয়েছে। রাজের আম্মু আর তার মা বান্ধবী ছিল, তারা দুজনেই একসঙ্গে কলেজ পর্যন্ত পড়াশোনা করেছিল। বিয়ের পরেও তাদের সম্পর্ক ভালোই ছিল। কিন্তু রিয়া যখন এসএসসি পরীক্ষা দেয় তারপরে তার আব্বু তাদেরকে নিয়ে দেশের বাইরে চলে যায়। তারপর থেকে তারা সেখানেই থাকে। তারা দুজনে বেশ কিছুক্ষণ বসে বসে গল্প করে আর তারপর নিজের রুমে চলে যায়। পরদিন ভার্সিটি থেকে দুপুর 2টায় রাজ বাড়িতে ফিরে আসে। তখনই রিয়া রাজকে বলতে থাকে রাজকে নিয়ে এসে একটু বাইরে বের হবে। এলাকাটা তো আর চেনা জানা নয়, কারোর সঙ্গে সেভাবে মিশতে পারবে না, কথাও বলতে পারবে না। হুট করে তো আর কারোর সঙ্গে এভাবে কথা বলা যায় না। তাই রাজ তাকে সঙ্গে নিয়ে গেলে একটু সুবিধা হয়। রাজের আম্মু রিয়ার সঙ্গে সহমত জানালো। তাই রাজ রিয়ার সঙ্গে বের হলো। তারা শহর থেকে বের হয়ে অদূরেই একটা গ্রামে পৌঁছে গেল। রিয়ার প্রজেক্ট নিয়ে কাজ করছে। সে প্রজেক্টের কাজ গ্রামেই করতে হবে, কারণ শহরের মানুষ তো সব কিছুই মোটামুটি জানে। তারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন। গ্রামের মানুষে এখনও সে আদি যুগে পড়ে আছে। রাজ রিয়াকে নিয়ে একটা বাড়িতে গিয়ে উঠল। তারপর রিয়ার আজকে বাড়ির বাইরে গিয়ে অপেক্ষা করতে বলে। আর রিয়া তখন বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ির মহিলার সঙ্গে কথা বলতে থাকে। আসসালামু আলাইকুম আপু, আমি লন্ডন থেকে মা এবং শিশু সেবার প্রজেক্ট নিয়ে এখানে এসেছি। আমি আপনাদের সঙ্গে কিছু কাজ করতে চাই। আপনারা কি আমাকে এই ব্যাপারে একটু সহযোগিতা করবেন? হ্যাঁ আপা, অবশ্যই। আপনারা সাহায্য করবেন না কেন বলুন।
আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আপনাদের পাড়ায় কতজন গর্ভবতী মহিলা এবং ছোট বাচ্চা আছে তাদের একটা লিস্ট দিতে পারবেন আমাকে, এবং তাদেরকে একটু এখানে ডেকে নিয়ে আসতে পারবেন? আমি তাদের সঙ্গে সরাসরি কিছু কথা বলতে চাই এবং তাদেরকে স্বাস্থ্য বিষয়ে কিছু ধারণা দিতে চাই। আচ্ছা আপা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি এখানে বসে অপেক্ষা করুন, আমি কিছুক্ষণের মধ্যেই সাব্বিরকে ডেকে নিয়ে আসছি। এই বলে মহিলা রিয়াকে একটা চেয়ার পেতে বসতে দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। প্রায় ঘন্টাখানেক পর অনেকগুলো মহিলার সাথে ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ফিরে এলো। সেদিনের প্রজেক্টে রিয়া তাদের সবাইকে শেখালো কিভাবে গর্ভবতী মায়ের যত্ন এবং ছোট বাচ্চার খাবার প্রস্তুত করতে হয়। প্রজেক্টের কাজ শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। সবকিছু গুছিয়ে নিয়ে রাত 8টার দিকে তারা দুজন বাড়িতে ফিরে আসে। এরপর আরও সপ্তাহ খানেক সময় চলে গেল। সেই দিনও রিয়া আর রাজ দুজনেই প্রজেক্টের কাজে একটা গ্রামে গিয়েছে। রাজ সেদিন একটু দূরে বসে আছে, রিয়া মহিলাদের নিয়ে কথা বলছে। রিয়ার প্রজেক্টের আজকের কাজ ছিল দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এই বিষয় নিয়ে আলোকপাত করা। রিয়া মহিলাদের সঙ্গে কথা বলছে। দেখুন, আমরা আর আদিম যুগে পড়ে থাকবো না। আমরা এখন থেকে শুধু ঘর সংসার আর বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে থাকবো না। আমরা এখন নিজেদেরকে একটু আপডেট করব। আমরা নারীরা 5-6 বছর বাচ্চা নিতে গিয়ে হারিয়ে ফেলেছি নিজেদের যৌবন, নিজেদের সৌন্দর্য। আমরা এখন আর বছর বছর বাচ্চা নেব না। আমরা এ ব্যাপারে আমাদের স্বামীদের সঙ্গে কথা বলতে পারি এবং তাদেরকে বুঝিয়ে আমরা 2টো বাচ্চার বেশি কখনোই নেব না। একটা হলেই সবচাইতে বেশি ভালো হয়। কথাটা দূরে বসে বসে এই রাত শুনছিল। তার এই কথাটা মোটেও হজম হলো না। সে একটু অন্যরকম টাইপের। তার কাছে মেয়ে মানুষ মানেই হলো বাচ্চা পালন করা আর সংসার নিয়ে ব্যস্ত থাকা। রাজ তখনই সেখান থেকে উঠে আলোচনা সভায় চলে আসে আর মহিলাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই যে দেখুন, আপনার এখানে কী সব উল্টাপাল্টা কথা শিখতে এসেছেন। মহিলাদের জন্যই তো হয়েছে বাচ্চা কাচ্চা পালন করা আর সংসার সামলানোর জন্য। মহিলারা বছর বছর বাচ্চা নিবে না তো কি গরু পালন করবে নাকি? কথাটা শুনে রিয়া কিছুটা রেগে গেল। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে রাজকে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, দেখো, এখানে তোমাকে কথা বলার জন্য নিয়ে আসিনি। এখানে তোমাকে নিয়ে এসেছি শুধুমাত্র আমাকে প্রোটেক্ট করার জন্য। মহিলাদের সঙ্গে কথা বলা আমার কাজ, তোমার নয়। দেখো, একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি মহিলাদেরকে এসব কি উল্টাপাল্টা কথা শেখাচ্ছ? তোমার কারণে তাদের সংসারে অশান্তি হবে, তারা বাচ্চা নিতে চাইবে না, তখন তাদের স্বামীরা তাদের মারধর করবে, এমনকি সংসার ভেঙে পর্যন্ত যেতে পারে। এরকমটা কখনোই হবে না। আর যারা এরকমটা করবে তারা আসল পুরুষই নয়, তারা আসলে কাপুরুষ। যারা নারীদেরকে নিজেদের আয়ত্তে রাখতে চায় তারা কখনোই সিংহ পুরুষ হতে পারে না। প্রিয়া এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই আলোচনা সভায় উপস্থিত থাকা সকল মহিলারা প্রিয়ার সঙ্গে সহমত জানালো। রাজ তখন ভেবাচাকা খেয়ে সেখানে দাঁড়িয়ে রইল। অতঃপর প্রিয়া আবারও মহিলাদের সঙ্গে কথা বলতে লাগলো। দেখুন, সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, তাই সময় এসেছে নিজেদের পাল্টানোর। আমরা মেয়ে, তাই বলি কি আমরা মানুষ নই? তাই বলি কি আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই? আমরা কেন পুরুষের দাবানলে নিজেদেরকে শুধু পোড়াতেই থাকবো? হ্যাঁ আপু, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমরা এখন আর পুরুষের চাকর হয়ে থাকবো না। আমাদের নিজেদের একটা লাইফ আছে। আমরা আমাদের মতো আমাদের লাইফটাকে চালাবো। বাচ্চা নিতে মন চাইলে বাচ্চা নেব, নয়তো কোনো বাচ্চাই নেব না। আমরা কারো জুলুম আর মেনে নেব না। দেখুন, আমি আপনাদের সবাইকে বলছি, এই মেয়ের উল্টাপাল্টা কথা শুনলে কিন্তু আপনাদের সংসারে অশান্তি হবে, সংসার ভেঙে যাবে। তাই আমি আপনাদের ভালোর জন্যই বলছি, এই মেয়ের উল্টাপাল্টা কথা একদম আপনারা শুনবেন না। আপনাদের মা চাচিদেরকে তো দেখেছেন, তারা কিভাবে স্বামী ভক্ত ছিল, সবাইকে কিভাবে সম্মান শ্রদ্ধা করত। তাহলে আপনারা কেন এই মেয়ের কথা শুনে নিজেদের সংসারে অশান্তি করবেন? দেখো রাজ, একদম ভালো হচ্ছে না। চুপচাপ তুমি সাইডে গিয়ে দাঁড়াও, আমাকে আমার কাজ করতে দাও। এই বলে রিয়া রাজকে হাত ধরে টেনে এনে একটু দূরে দাঁড় করিয়ে দেয়। তারপর সে আবার মহিলাদের কাছে ফিরে যায়। বেশ কিছুক্ষণ কথা বলে সেদিনের মতো আলোচনা সভা শেষ করে বাড়িতে ফিরতে থাকে। গাড়িতে বসে আছে রিয়া আর রাজ। রাজ গাড়ি ড্রাইভ করছে আর তার পাশেই বসা রিয়া। প্রতিদিন প্রজেক্ট শেষ করে ফেরার পথে রাজ রিয়াকে অনেক রকম প্রশ্ন করতে থাকে, কিন্তু আজ কোনো প্রশ্নই করছিল না। এটা দেখে রিয়ার মনে একটু খুচখুচানি লাগতে লাগলো। তখনই রিয়া বলতে থাকে, কি ব্যাপার, আজ দেখছি একদম চুপচাপ বসে আছো? কারণটা কি জানতে পারি? তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, তুমি ওখানে মহিলার সামনে আমার গায়ে হাত তুলেছ। কথাটা শুনে রিয়া সত্যি একটু অপমানিত বোধ করলো। আসলে এটা তো সত্যি, এতগুলো মানুষের সামনে এত বড় ছেলেটার গায়ে হাত তোলা একদমই ঠিক হয়নি।
তাই রিয়া রাজকে সরি বলল এবং তার কাছে ক্ষমা চাইলো, কিন্তু রাজ তাকে কোনোভাবেই ক্ষমা করবে না। এই কথা শুনে রিয়া বারবার রাজের কাছে ক্ষমা চাইতে থাকে। তখনই রাজ রিয়াকে বলে সে যদি রাজের সঙ্গে ফুচকা খেতে চায় তাহলেই রিয়াকে ক্ষমা করবে। এই কথা শুনে রিয়া যেন একদম হাতে আকাশ নাগাল পেল। আসলে রিয়া দেশের বাইরে থেকে বড় হলেও ফুচকা তার খুব পছন্দের খাবার। সে এই খাবারটা খুব মজা করে খায়, তাই সেই লাফাতে লাফাতে রাজকে বলে। হ্যাঁ অবশ্যই, কেন নয়, আমি তোমার সঙ্গে ফুচকা খেতে যাব। এই বলে দুজনে একটা ফুচকার দোকানে চলে গেল। রাজ তখন রিয়াকে বলতে লাগলো রাজ অনেক বেশি ফুচকা খেতে পারে, সহজেই তাকে কেউ এই ব্যাপারে টেক্কা দিতে পারে না। তখনই রিয়া তাকে বলে, দেখো, আমি কয়েক বছর ধরে দেশের বাইরে পড়াশোনা করলেও আমি কিন্তু জন্ম নিয়েছি বাংলাদেশে। সেই সূত্রে কিন্তু আমি বাংলাদেশের নাগরিক। আর বাংলাদেশের মেয়েরা ফুচকা খেতে পারে না, তাদেরকে ফুচকা খাইয়ে কোনো ছেলে হারিয়ে দেবে, এটা কিন্তু মোটেও বোধগম্য নয়। তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করো, আমি তোমাকে ফুচকা খাইয়ে হারিয়ে দেব। এই বলে তারা দুজনে ফুচকা খাওয়া শুরু করে। ফুচকাওয়ালাকে তাদেরকে ফুচকা বানিয়ে দিতে বলে, আর দুজনে ইচ্ছে মতো ফুচকা খেতে থাকে। কারোরই যেন খাওয়া শেষ হয় না। দেখতে দেখতে রাজ প্রায় 40টার মতো ফুচকা খেলো, আর এদিকে রিয়ার খাওয়া এখনো শেষ হয়নি। সে তো খেয়েই চলেছে। রাজ তখন বলতে লাগলো সে আর খেতে পারবে না, কিন্তু রিয়া তখনও খাচ্ছে। সে প্রায় 55টার মতো ফুচকা খেলো, তারপর বলতে লাগলো, দেখলে তো, আমি যে তোমাকে আগেই বলেছিলাম ফুচকা খাওয়াই কেউ আমাকে হারাতে পারবে না। আমি সেই ছোটবেলা থেকে ফুচকা খেতে খুব ভালোবাসি। আমি যখন স্কুলে পড়তাম প্রায়ই এই বিষয়টা নিয়ে আমার বান্ধবীদের সঙ্গে বাজি ধরতাম, এবং সব সময় আমি সেই বাজিতে জিততাম। তাই ভয়ে কেউ আমার সঙ্গে বাজি ধরে ফুচকা খেতে চাইতো না। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। যেখানে আমার কোনো বন্ধুরাই আমার সঙ্গে ফুচকাকে ফেটে উঠতে পারে না, সেখানে তুমি আমাকে হারিয়ে দিলে সত্যি। এই বলে দুজন ফুচকা খাওয়া শেষ করে গাড়িতে উঠে বসলো এবং কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে আসতে না আসতেই রাজের আম্মু রাজকে বলতে থাকে, কি ব্যাপার, আজ আগামীকাল থেকে নাকি তোর পরীক্ষা? তুই তো এ ব্যাপারে আমাদের কাউকে কোনো কিছুই বললি না। আমার পরীক্ষা, এটা আবার সবাইকে ঢোল দিয়ে বলার কি আছে? এটা আবার কেমন ধরনের কথা? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোর যে কাল পরীক্ষা সেটা তো তুই আমার কাছে বললি না, তাই নাকি? আম্মু, আমি এখন বড় হয়েছি, নিজের পড়াশোনা আর পরীক্ষার প্রস্তুতি আমি নিজেই নিতে পারি, তাই এই ব্যাপারে আমি কাউকে কিছু বলিনি। তাছাড়া এমন তো নয় যে আমার পরীক্ষা তুমি দিয়ে আসবে। কথাটা শুনে রিয়া কিছুটা রেগে গেল। আসলে বড়দের সঙ্গে অসভ্যতামি করে কথা বলা রিয়া একদমই পছন্দ করে না। তাই রিয়া রাজকে বলতে থাকে, রাজ, তোমার কাছ থেকে আমি এরকম আচরণ কখনো আশা করিনি। উনি তোমার আম্মু হন, তুমি ওনার সঙ্গে ভদ্রভাবে কথা বলো। রিয়ার এই কথা শুনে রাজ কিছুটা লজ্জা পেল এবং তার আম্মুকে সরি বলল। তারপর সে নিজের রুমে চলে গেল আর পড়তে বসলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে পরিচয় দেওয়ার জন্য তৈরি হলো। তখনই পেছন থেকে রিয়া রাজকে বলতে থাকে, আমি যাব তোমার সঙ্গে। তুমি আবার আমার সঙ্গে কোথায় যাবে? তোমাকে যেতে হবে না। মেয়েটা তোর সঙ্গে যেতে চাইছে, তুই মেয়েটাকে নিচ্ছিস না কেন? তোর সঙ্গে নিয়ে যা। আমি এটাতে সারাদিন একা একাই বাসায় থাকে। প্রজেক্টের কাজের জন্য যদিও একটু বাইরে যায়, তারপর তো সারাটা দিন বাড়িতেই থাকতে হয় একা একা। ওরও বোরিং লাগে। নিয়ে যা, তোর ক্যাম্পাস থেকে একটু ঘুরে আসবে। রাজ তখন তার আম্মুর কথার আর কোনো উত্তর না দিয়ে নিজের সঙ্গে নিয়ে নিল রিয়াকে। তারা দুজনে বাইকে করে পরীক্ষার হলে এসেছে। রাজ বাইকটা সাইড করে নামতেই তার বন্ধুরাই এসে তাকে ঘিরে ধরলো আর কানাকানি করে বলতে লাগলো, কি ব্যাপার রাজ? কিছুই তো বুঝতে পারছি না। এই মেয়েটা তোর সঙ্গে এখানে কেন? কেন? কোনো সমস্যা আছে নাকি? না, তুই বউ নিয়ে ঘোরাঘুরি করবি, এতে আমাদের কেন কোনো সমস্যা থাকতেও যাবে? একদম উল্টাপাল্টা কথা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এই মেয়ে আমার বউ হতে যাবে কোন দুঃখে? দেখ, আমাদের সঙ্গে একদম মিথ্যা কথা বলিস না। আমরা খুব ভালো করেই জানি এই মেয়েটার সঙ্গে তোর বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে মিথ্যা কেন বলছিস? আরে ভাই, এ হলো আমার আম্মুর বান্ধবীর মেয়ে, লন্ডন থেকে একটা প্রজেক্টের কাছে এখানে এসেছে, তাই কিছুদিন আমাদের বাড়িতে থাকছে। সে আমার বউ হতে যাবে কোন দুঃখে? সত্যি বলছিস ভাই? এই মেয়েটা তোর বউ হয় না? তাহলে একটা কাজ কর, ওর সঙ্গে আমাকে একটু সেটিং করে দিয়ে। মেয়েটাকে আমার বেশ পছন্দ হয়েছে। তোর যদি মেয়েটাকে এতই পছন্দ হয়ে থাকে তাহলে তুই নিজেই কথা বলে নে। আমাকে কেন বলছিস? আমি এই ব্যাপারে মোটেও ইন্টারেস্ট নই। এই বলে রাজ তার বন্ধুদেরকে পাশ কাটিয়ে ভিতরে চলে গেল। পরীক্ষা শেষ হতেই রাজ ক্যাম্পাস দিয়ে বের হলো। তখনই রিয়া তার সামনে দাঁড়ালো আর তারপর বলতে লাগলো, সকালবেলা রাজের বন্ধুরা কি নিয়ে
কি কথা বলছিল। রাজ তখন কথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য বলতে থাকে তার বন্ধুরা অন্য একটা বিষয় নিয়ে কথা বলছিল, কিন্তু রিয়া বিষয়টা সম্পূর্ণ শুনে নিয়েছিল। তাই বলতে থাকে তার সঙ্গে মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই, তার সঙ্গে যেন সত্য কথা বলে। তাই রাজ তাকে সমস্ত সত্য কথা খুলে বলে। তখনই রিয়া বলতে থাকে, বাংলাদেশের ছেলেদের এই একটাই সমস্যা, ওরা মেয়ে দেখলেই প্রেম করতে চায়। ওরা এরকম কেন আমি সেটাই বুঝতে পারি না। রাজ তখন তার কথার আর কোনো উত্তর না দিয়ে বাইকের কাছে চলে গেল, আর তারপর বাইক স্টার্ট করলো। এটা দেখে রিয়া বাইকে এসে উঠে বসলো, আর তারপর দুজনে মিলে বাসায় চলে আসলো। বাসায় আসতে না আসতেই রাজের আম্মু তাকে তার পরীক্ষা কেমন হয়েছে এ ব্যাপারে জানতে চায়। রাজ তখন তার আম্মুকে জানে তার পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। দেখতে দেখতে পরীক্ষা প্রায় শেষের পথে দিনগুলো ভালো হয়েই যাচ্ছিল। পরীক্ষার ফাঁকে ফাঁকে প্রজেক্টের কাজে গ্রামে নিয়ে যেত। আবার রাজের যখন পরীক্ষা থাকতো তখন রিয়া রাজের সঙ্গে তার ভার্সিটিতে যেত। দুজনে মিলে মিশে খুনসুটি করে দিনগুলো কাটিয়ে দিচ্ছিল। সেদিন রাজের শেষ পরীক্ষা ছিল, তাই সকাল সকাল ভার্সিটিতে চলে গেছিল। তখনই রাজের বন্ধু রাজকে বলতে থাকে, দোস্ত, তোকে একটা কাজ করে দিতে বললাম, কিন্তু তুই তো আমাকে সেই কাজটা করেই দিলি না। তুই এমন কেন বলতো? সবার বন্ধুরা তাদেরকে কথা সহযোগিতা করে, কিন্তু তুই তো আমাকে কোনো সহযোগিতাই করিস না। আমি আবার তোকে কি করলাম? তাছাড়া আমি বা তোকে কি সহযোগিতা করব? তখনই রাজের বন্ধুরা রাজকে রিয়ার ব্যাপারে বলে রিয়ার সঙ্গে তাকে একটু কথা বলিয়ে দিতে। সে রিয়াকে পছন্দ করে, রিয়ার সঙ্গে সম্পর্ক করতে চায়। তখন রাজ বলতে থাকে এ ব্যাপারে তার বন্ধুকে কোনো সহযোগিতা করতে পারবে না, কারণ রিয়া তাদের বাড়ির মেহমান, আর মেহমানের সঙ্গে এরকম করাটা একদমই ঠিক নয়। তাছাড়া তার আম্মু যদি জানতে পারে এ ব্যাপারে তাহলে তাকে খুবই বকাবকি করবে। এই বলে রাজ সেখান থেকে চলে গেল। পরীক্ষা শেষ হওয়ার পর দুজনেই বাড়িতে চলে আসে। বাড়িতে আসতে না আসতেই রিয়া বলতে থাকে, আজ থেকে তো তোমার পরীক্ষা শেষ, তুমি এখন নিশ্চিন্তে থাকতে পারবে। কিন্তু আমার কাজ শেষ করতে মনে হয় আরও সপ্তাহখানিক সময় লেগে যাবে। হ্যাঁ, তো কি হয়েছে? এখন তো আর আমার কোনো কাজ নেই, তাই আমি তোমাকে সহযোগিতা করতে পারবো, কোনো সমস্যা হবে না। এর পরের দিন থেকে সকাল সকাল রিয়া আর রাজ প্রজেক্টের কাজের জন্য গ্রামে বেরিয়ে যেত, আর তারপর সারাদিন কাজ করে বিকেলে বাসায় ফিরে আসতো। এই কয়দিনের রাজ রিয়ার প্রতি কেমন যেন একটা দুর্বল হয়ে পড়েছে। তার রিয়ার প্রতি কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হয়। খাবার না খেলে তার জন্য দুশ্চিন্তা হয়। রিয়া একটু বাইরে গেলে ফিরে আসতে দেরি হলে তার জন্য দুশ্চিন্তা হয়। রিয়া ঘুম থেকে দেরিতে উঠলে তার শরীর খারাপ হলো কিনা সেটা জানতে ইচ্ছে করে। কেন এরকম হচ্ছে রাজ কিছুই বুঝতে পারছে না। এই তো সেদিনের কথা, রিয়া আর রাজের আম্মু একটু শপিং করার জন্য বাইরে বের হয়েছিল। তাদের ফিরে আসতে প্রায় রাত 11টার মতো বেজে যায়। এদিকে রাজ পরপর ফোন দিয়ে চলেছে, কিন্তু রিয়ার ফোন সুইচ অফ ছিল, আর রাজের আম্মু ফোন নিয়ে যায়নি। এটা দেখে রাজ অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, আর তাদেরকে খোঁজ করার জন্য বাসা থেকে বের হতে থাকে। তখনই তাদের বাড়ি বাসার সামনে এসে পৌঁছায়। রাজ গাড়ি থেকেই দৌড়ে যায় গাড়ির সামনে। রিয়াকে দেখে বলতে থাকে রিয়ার ফোন অফ কেন? রিয়া তখন বলে, আসলে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই ফোনটা অফ হয়ে গেছে। বাড়ি থেকে বের হওয়ার আগে ফোনটা তো একবার চেক করে নেবে, ফোনে ঠিকঠাক চার্জ আছে কিনা সেটা জেনে নেওয়া উচিত ছিল। সরি, আসলে খেয়াল করিনি। যাই হোক, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো কিছু কি হয়েছে নাকি? তখন রাজ বলতে থাকে বাড়ি থেকে দুজন মানুষ বের হয়ে গেছে, তাদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এতটা সময় কেটে গেছে, দুশ্চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। তখন রিয়া বলতে থাকে দুজন মানুষের প্রাপ্তবয়স্ক এবং বাইরের জগৎ সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, তাহলে এত চিন্তা করার কি আছে? তারা তো সামনে হলে বাড়িতে চলে আসবে। এই বলে রিয়া আর রাজের আম্মু দুজনেই বাড়ির ভিতরে চলে গেল। এদিকে দেখতে দেখতে রিয়ার প্রজেক্টের কাজ শেষ হয়ে গেল, তার লন্ডন ফিরে যাওয়ার সময় হয়ে আসলো। এটা শুনে রাজ অনেক বেশি চিন্তিত হয়ে পড়লো। তার কেন জানি রিয়ার জন্য অনেক বেশি মায়া লাগে। রিয়াকে ছাড়া সে কোনো কিছুই ভাবতে পারে না। পড়তে বসতে, শুতে, খেতে সব কিছুতেই শুধু রিয়ার কথা চিন্তা করতেই তার ভালো লাগে। রিয়া সেদিন বিকেলবেলা ছাদে বসেছিল, তখনই রাস্তার পার সে এসে বসে আর বলতে থাকে, তুমি কি সত্যি লন্ডনে চলে যাচ্ছ? এখানে আর কয়টা দিন থেকে গেলে ভালো হতো না? হ্যাঁ, আমি তো সত্যিই চলে যাচ্ছি। আমি তো এখানে একটা প্রজেক্টের কাজে এসেছিলাম। প্রজেক্টের কাজ শেষ হয়ে গেছে, তাই আমাকে রিপোর্ট জমা করতে হবে, সেজন্য তো যেতেই হবে। আর কটা দিন থেকে যাও। তখন রিয়ার রাজকে বুঝিয়ে বলে তার প্রজেক্টের কাজ শেষ হয়ে গেছে এবং সময়ও শেষ হয়ে গেছে, তাই এখন আর তাকে এখানে থাকা চলবে না, তাকে লন্ডনে ফেরত যেতে হবে। এর পরের দিন রিয়া লন্ডনে যাবার উদ্দেশ্যে রওনা দিবে, রেডি হয়ে বসে আছে। রাজের আম্মু রাজকে বলেছে রিয়াকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিতে, কিন্তু রাজ তার নিজের রুমে বসে আছে। তার কোনো কিছুই ভালো লাগছে না, চুপচাপ বসে বসে কান্না করতে ইচ্ছে করছে। রাজের আম্মু তখন রাজের রুমে আসে। রাজকে এভাবে বসে থাকতে দেখে
নেয়। প্রশ্ন করেন কি হয়েছে, রাজ তখন উত্তর দেয়। আম্মু রিয়াকে বলো না আর কিছুদিন এখানে থেকে যেতে। আরে বাবা, ওর টাইম শেষ হয়ে গেছে, তাহলে এখন আর সেখান থেকে যাবে কিভাবে? প্লিজ তুমি একবার ওকে বলে দেখো, তাহলে হয়তো সে থেকে যেতে পারে। রাজার আম্মু তখন বিষয়টা বুঝতে পারেন, হয়তো এতদিন ধরে রাজা আর রিয়া দুজন একসঙ্গে আছে, তাদের মধ্যে একটু হলেও মায়া লেগেছে, দুজন দুজনের প্রতি একটু হলেও টান তৈরি হয়েছে। এটা দেখে রাজার আম্মু বলতে থাকেন। আমার ছেলেটা কি প্রেমে পড়েছে নাকি? এটা তুমি কেমন কথা বলছো? আমি প্রেমে পড়তে যাব কেন? এমনিতেই বলছি রিয়াকে বলো না কটা দিন এখানে থেকে যেতে। কিন্তু আমার তো মনে হচ্ছে বিষয়টা অন্য কিছু। তুমি মনে হয় রিয়াকে ভালোবেসে ফেলেছো, তাই এভাবে রিয়ার চলে যাওয়াটা তুমি মেনে নিতে পারছো না। রাজ তখন বলতে থাকলে, ভালোবাসলে বেশিচ্ছে, এটা তো অপরাধ কিছু নয়, মানুষ মানুষকে ভালোবাসতেই পারে, এতে তো ভুল কিছু নেই। তাছাড়া দুজনেই প্রাপ্তবয়স্ক, দুজনে অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছে, এতে দুজনের প্রতি দুজনের একটু হলেও ভালো লাগা আর ভালোবাসা তৈরি হতেই পারে, এতে ভুলের কি আছে। তখন রাজের আম্মু বলতে থাকে। যদি কাউকে ভালোবাসে তাহলে সেটা গোপন না রেখে সেটা তার কাছে প্রকাশ করে দাও। তাকে বলে দাও তুমি তাকে ভালোবাসো, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তুমি কতক্ষণ বেঁচে থাকবে সেটা তুমিও জানো না। ভালোবাসা প্রকাশ না করে চলে যাওয়াটা বোকামি। তাহলে কি তুমি বলছো আমি যে রিয়াকে ভালোবেসে ফেলেছি সেটা রিয়াকে জানানো উচিত? তখন রাজের আম্মু বলতে থাকে, হ্যাঁ অবশ্যই, কারণ ভালোবাসা জিনিসটাই এরকম, মানুষের মন কখন কেমন হয় সেটা কেউ বলতে পারে না। আজ মেয়েটা নিজের জীবনের সঙ্গে কাউকে জড়িয়ে না, কিন্তু 2 দিন পরে যে মেয়েটা নিজের জীবনের সঙ্গে কাউকে জড়াবে না তার কি গ্যারান্টি আছে। তাই রাজ যেন রিয়াকে এ ব্যাপারে বলে দেয়। এই বলে তিনি রাজের রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসেন। আর এদিকে রিয়া ড্রয়িং রুমে বসে বসে অপেক্ষা করছিল রাজের জন্য, কারণ তার ফ্লাইটের সময় হয়ে গেছে। এমন সময় রাজের আম্মুকে রাজের রুম থেকে বের হতে দেখে রিয়া রাজের আম্মুকে বলে। আন্টি, রাজ কোথায়? এখনো আসছে না কেন? আমার তো ফ্লাইটের সময় হয়ে গেছে, তা না হলে তো আবার ফ্লাইট মিস হয়ে যাবে। আর ফ্লাইট মিস হলে টিকিট পেতে আমাকে আরও 15 দিন সময় লেগে যাবে। তখন তো আমি বিশাল একটা ঝামেলায় পড়ে যাব। অত রেডি হয়ে আছে, এক্ষুনি আসছে, কোনো চিন্তা করো না, তুমি সময় মতো এয়ারপোর্ট পৌঁছে দিতে পারবে। কিছুক্ষণের মধ্যেই রাজ সেখানে চলে আসে। তারপরে রিয়াকে নিয়ে এসে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। এয়ারপোর্টের ওয়েটিং রুমে বসে আছে রাজ আর রিয়া দুজনেই। রাজ তখনই রিয়ার হাত দুটো ধরে বলতে থাকে। রিয়া প্লিজ আর কটা দিন এখানে থেকে যাও। আরে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমার ফ্লাইটের আর মাত্র 10 মিনিট সময় বাকি। এমন সময় কেউ এসব কথা বলে? রিয়া তোমার সঙ্গে কাটানো সময়গুলো আমি ভুলতে পারবো না। তোমার সঙ্গে কাটানো সময়গুলো আমার বারবার মনে পড়তেই থাকবে। আমি কিভাবে ভুলে থাকবো এই সময়গুলো সেটা আমাকে একটু বলে যাবে? শোনো পাগল ছেলের কথা, তোমার কথা কি আমার মনে পড়বে না? তুমি আমাকে কতটা সহযোগিতা করেছো, আমার সঙ্গে কতটা সময় কাটিয়েছো, আমারও তো এগুলো মনে পড়বে। তাই বলে কি আমাকে এখানে থেকে গেলে চলবে নাকি? আমার পড়াশোনা, কোরিয়ার সব কিছুই তো ওখানে পড়ে আছে। আমি পড়াশোনা শেষ করে তারপর তো বাংলাদেশে চলে আসব। তারপর না হয় তোমার সঙ্গে অনেক অনেক সময় কাটাবো। বলতে না বলতেই ফ্লাইটের সময় হয়ে গেল। মাইকে ঘোষণা করা হলো আর লন্ডনের সমস্ত যাত্রীকে বিমানে উঠে পড়ার জন্য। রিয়া তখন রাজের হাতটা ছেড়ে দিয়ে রাগেশ নিয়ে বিমানের দিকে পা বাড়ালো। এদিকে রাজ হা হয়ে তাকিয়ে আছে, সে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তার 2 চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, সে কোনো কথাই বলতে পারছে না, চুপচাপ কান্না করে চলেছে। দেখতে দেখতে রিয়া বিমানে উঠে গেল আর কিছুক্ষণের মধ্যেই বিমানটি আকাশে উড়াল দিল। রাজ তখন আকাশের দিকেই তাকিয়ে আছে, সে কোনো কিছু বলতেও পারছে না আর কোনো কিছু ভাবতেও পারছে না। তার যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, তার এরকম মনে হচ্ছে দেহ থেকে আত্মাটা বের হয়ে চলে যাচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। রাজ এখনো বাড়িতে যায়নি, এয়ারপোর্টেই রয়েছে। তখনই তার আম্মু তাকে ফোন করে। তার আম্মু তাকে ফোন করে বাড়িতে যাওয়ার জন্য বলে। বেশ কিছুক্ষণ পর সেই এয়ারপোর্ট থেকে বের হয়ে রওনা দেয়। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত আনুমানিক 8টার মতো বেজে গেল। তখনই তার আম্মু তাকে বলতে লাগে, এয়ারপোর্ট থেকে বাড়িতে আসতে এত দেরি হলো কেন? রিয়ার ফ্লাইট তো সকাল 11টায় ছিল, তাহলে এতক্ষণ রাজ কোথায় ছিল? তখনই রাজ বলতে থাকে। আম্মু আমি রিয়ার চলে যাওয়াটা সত্যি মেনে নিতে পারছি না। আমি তাকে সত্যি ভালোবেসে ফেলেছি। প্লিজ কিছু একটা করো, আমি রিয়াকে বিয়ে করতে চাই। মাথা ঠান্ডা করো, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো, তারপর যা করার করবি। কিন্তু এভাবে হুটহাট করে কোনো কিছুই করা যাবে না। তাছাড়া রিয়া আমার বান্ধবীর মেয়ে, এসে এখানে একটা কাজে এসেছিল, তাই হুট করে তাকে কিছু বলা যাবে না। তারপর আরও বেশ কিছুক্ষণ কথা বলে রাজ তার রুমে চলে আসে। পরের দিন বিকালবেলা রাজ তার রুমে বসে বসে মোবাইল টিপাটিপি করছিল। তখনই রিয়ার ফোন থেকে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে রাজ চমকে উঠল, তার দেহে যেন আত্মা ফিরে আসলো। তখনই সেই সঙ্গে সঙ্গেই মেসেজটা সিন করলো। আজ দুপুরে এসে লন্ডন পৌঁছালাম। কেমন আছো?
মেসেজটা দেখার সঙ্গে সঙ্গেই রাজ রিয়ার নাম্বারে ফোন দিল। রিয়ার সঙ্গে কথা বলার জন্য তার মনটা ছটফট করছিল। দুবার রিং হতে না হতে রিয়া ফোনটা রিসিভ করলো। আর তখনই রাজ বলতে লাগলো, এভাবে তুমি আমাকে ফেলে চলে যেতে পারলে তোমার একটু মায়া হলো না আমার জন্য? আরে তুমি এভাবে কেন বলছো? এখানে আমি থাকি, পড়াশোনা করি, একটা প্রজেক্টের কাজে গিয়েছিলাম, তাই বলি কি আমাকে সেখানে সারা জীবন থেকে গেলে চলবে নাকি? আমার ক্যারিয়ার তো নষ্ট হয়ে যাবে। রাজ তখন আর রিয়াকে কোনো কিছুই বলল না, চুপচাপ প্রসঙ্গে ওটা পাল্টে নিল। তারপর রিয়ার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলল। কথা বলা শেষ হলে ফোন রেখে দিয়ে তার আম্মুর কাছে গেল আর বলতে লাগলো, আম্মু, আমি কোনো কিছু জানি না আর জানতেও চাই না। আমি তোমার কাছে শুধু একটা কথাই বলতে চাই, রিয়াকে তুমি ফিরিয়ে এনে দাও। রিয়াকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ লাগছে। আমি রিয়াকে ছাড়া থাকতে পারবো না। রাজের আম্মু তখন খুব ভালোভাবেই বুঝতে পারে রাজ রিয়াকে খুব বেশি ভালোবেসে ফেলেছে, কিন্তু একপাক্ষিক ভালোবাসা কখনোই পূর্ণতা পায় না। রিয়া লন্ডনের মতো দেশে বড় হওয়া একটা মেয়ে, তার তো নিজের ইচ্ছা অনিচ্ছা বলেও একটা ব্যাপার আছে। সে কি রাজকে মেনে নেবে বা ভালোবাসতে চাইবে? ওইসবই চিন্তা করতে থাকেন তিনি। পরক্ষণে আবার নিজের ছেলের কথা চিন্তাও করতে থাকেন। ছেলেটা তো ওনার ছেলে, কাউকে ভালোবেসে ফেলেছে, তাকে তো ছেলের জীবনে এনে দেওয়াটা তার কর্তব্য। তাই তিনি চিন্তা করতে থাকেন কিভাবে কি করা যায়, কিভাবে রিয়াকে রাজের জীবনে নিয়ে আসা যায়। এদিকে রিয়া চলে গেছে, প্রায় 1 সপ্তাহের মতো হয়ে গেছে। এদিকে রাজ পাগলের মতো হয়ে গেছে, তার কোনো কিছুই ভালো লাগছে না, সে কোনো কিছুই ভাবতে পারছে না। খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে দিয়েছে, তার শুধু রিয়াকে চাই। নিজের ছেলের এমন পাগলামো দেখে একদম বেকায়দাতেই পড়ে গেছেন রাজের আম্মু। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। অপরদিকে রিয়ারও প্রায় সেম অবস্থা। সে লন্ডনে ফিরে এসেছে ঠিকই, কিন্তু নিজের পড়াশোনার ওপর কোনো মনোযোগ দিতে পারছে না। তার শুধু সারাক্ষণ রাজের কথা মনে পড়ছে, রাজের সঙ্গে কাটানো সময়গুলোর কথা মনে পড়ছে। সে অনেক চেষ্টা করার পরেও সব কিছু ভুলে থাকতে পারছে না। বারবার তার ওই কথাগুলো মনে পড়ছে, তাই সে মনে মনে ভাবল রাজের সঙ্গে একবার কথা বলে যাক, তাহলে হয়তো একটু ভালো লাগতে পারে। যেমন চিন্তা তেমনই কাজ। মোবাইলটা হাতে নিয়ে রাজের নাম্বারে ফোন দিল। রিং হতে না হতেই রাজ ফোনটা রিসিভ করলো। এটা দেখে রিয়া অনেকটাই অবাক হয়েই বলল, কি ব্যাপার? কল ঢুকতে না ঢুকতেই তুমি ফোনটা রিসিভ করলে? মনের টান থাকলে যা হয় আর কি। আমি ভাবছিলাম তোমাকে ফোন দেব, তখনই তুমি ফোন দিলে, তাই সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করলাম। কেমন আছো? এই তো আছি কোনো রকম। বাদ দাও, তোমার কথা বলো, তুমি কেমন আছো? এই তো আছি। তুমি এইভাবে কেন কথা বলছো? তোমার কিছু হয়েছে নাকি? রিয়া দেখো, আমি একদম মিথ্যা কথা বলতে পারি না, সত্যি। আমার তোমার কথা খুব মনে পড়ছে, তোমাকে খুব মিস করছি। রিয়া প্লিজ, তুমি আবার চলে এসো, এখানে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। কথাটা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে রিয়া। তারও মনের সেম অবস্থা, সেও তো রাজের সঙ্গে কথা বলার জন্য ছটফট ছটফট করছিল। সেও তো কোনোভাবেই রাজকে ভুলে থাকতে পারছে না, তাই সে কিভাবে কি বলবে সেটাই ভেবে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ সময় চিন্তা করার পর রিয়া বলতে লাগলো, রাজ, আমার মনে হয় আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি। সত্যি বলছো তুমি? হ্যাঁ রাজ, আমি একদম সত্য কথাই বলছি। এখানে প্রজেক্টের কাজ শেষ করে এসেছি ঠিকই, কিন্তু অন্য কোনো কাজে কোনোভাবেই মন বসাতে পারছি না। সব সময় শুধু তোমার কথাই মনে পড়ছে, বারবার শুধু তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। তখন রাজ বন্দি থাকে এটাকেই হয়তো ভালোবাসা বলে। তারপর তারা দুজনে মিলে বেশ কিছুক্ষণ কথা বলে, আর তারপর দুজনে মিলে সিদ্ধান্ত নেয় তারা এই ব্যাপারে তাদের ফ্যামিলিকে জানাবে এবং ফ্যামিলির সঙ্গে কথা বলে এই ব্যাপারে ফাইনাল কোনো সিদ্ধান্ত নেবে। এই বলে তারা দুজনে কথা বলা শেষ করে তারপর রাজ তার আম্মু রুমে চলে যায়। আর তার আম্মু তখন বসে বসে টিভি দেখছিল। রাজ রুমে যেতেই তিনি টিভি বন্ধ করে রাজের দিকে তাকালেন। রাজকে আজ একটু খুশিই দেখাচ্ছে, এটা দেখে তিনি বলতে লাগলেন, কি ব্যাপার বাবা, তোকে আজ একটু খুশি খুশি লাগছে? কোনো খুশি খবর আছে নাকি? হ্যাঁ, আমি সত্যি আজ আমি অনেক খুশি। এই বলে রাজ তার আম্মুকে জড়িয়ে ধরে লাফাতে শুরু করলো। তার আনন্দ যেন আর ধরে না। তার এরকম আনন্দ দেখে তার আম্মু অনেক খুশি হলো, কারণ এতদিন পর নিজের ছেলেকে এভাবে আনন্দ করতে দেখছেন, এটা তো খুশি হওয়ারই কথা। তাই তিনি ছেলের এই আনন্দটাকে উপভোগ করতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর রাজ তার আম্মুকে বলতে লাগলো, আমি রিয়ার সঙ্গে কথা বলেছি, রিয়াও আমার সঙ্গে একমত। তার নাকি আমার মতোই ফিল হচ্ছে। সে বলছে সে ওটা কি আমার প্রেমে পড়ে গেছে। তুই সত্যি বলছিস তো? রাজের আম্মু রাজের কথা বিশ্বাস করতে চাইছিল না। তাই রাজ যখন রিয়ার সঙ্গে কথা বলছিল তখন ফোনের কল রেকর্ডিং সেভ করে রেখেছিল। তখনই রাজ তার আম্মুকে সেই কল রেকর্ডিং শোনালো। রাজের আম্মু কল রেকর্ডিং শুনে অনেক খুশি হলো এবং তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই রিয়ার আব্বু আম্মুর সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন। হাজার হলেও তারা তো মেয়ের মা বাবা, তারা তো আর নিজের থেকে এসে পাত্রপক্ষের সঙ্গে মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে পারে না। তাই তিনি পরের দিন রিয়ার আম্মুর কাছে ফোন দিলেন। অতঃপর সব কিছু খুলে বলেন। সব কিছু শুনে রিয়ার আম্মু বলে, এটা তো খুবই ভালো খবর, কারণ তুই আর আমি তো সেই ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছিলাম
তোর ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দেবো। এখন যেহেতু ওরা নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে, তাহলে তো আমাদের খুশি হবার কথা। হ্যাঁ, সেই কথা তো মনে আছে, কিন্তু এখন তো সময় পাল্টেছে, অনেকটাই সময় পেরিয়ে গেছে। মানুষের মত বদলাতে তো আর বেশিক্ষণ সময় লাগে না। তাই তোর সঙ্গে কি ব্যাপারে কথা বলা। তখন রিয়ার আম্মু বলতে থাকে চিন্তার কোনো কারণ নেই, তিনি নিজের থেকে কখনো সিদ্ধান্ত পাল্টাতেন না। রিয়া যেহেতু এখনো পড়াশোনা করছে তাই তিনি এ ব্যাপারে একদম চুপ ছিলেন। অপরদিকে রাজও তো পড়াশোনা করছিল। তাদের পড়াশোনাটা শেষ হলেই তিনি এ ব্যাপারে কথা বলতেন, হাজার হোক ছোটবেলার বান্ধবীর সঙ্গে দেয়া কথা। সেটা কি আর এভাবে ফেলে দেওয়া যায়? নাকি হাজার হোক কথা তো দেওয়া হয়েছিল। তারপর তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় রিয়ার পড়াশোনা শেষ হলেই তারা বাংলাদেশে ফিরে আসবে এবং রিয়াকে রাজের হাতে তুলে দেবে। এদিকে রাজের পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু এখনো রেজাল্ট দেয়নি। রাজের পরীক্ষার রেজাল্ট বের হলে সে তার বাবার অফিস দেখাশোনা করার দায়িত্ব নেবে, আর তারপরেই তারা দুজনে বিয়ে করবে। এই বলে তারা দুজনে সেদিনকার মতো কথা বলা শেষ করে। এদিকে দেখতে দেখতে আরো 2 মাস কেটে গেল। ইতিমধ্যে রাজ আর রিয়া দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। তারা প্রতিদিন ফোনে কথা বলে মত বিনিময় করে। দুজন দুজনের সঙ্গে ফোনে চ্যাটিং করে সময় কাটায়। খুব ভালোই যাচ্ছে তাদের এই দিনগুলো, যেন একদম স্বপ্নের মতো। আরও একটা মজার বিষয় হলো, আমরা এতদিন ধরে জেনে এসেছি মেয়েরা অপেক্ষা করে ছেলেদের জন্য, আর এদিকে আমাদের গল্পের নায়ক অপেক্ষা করছিল আমাদের গল্পের নায়িকার জন্য। কারণ নায়ক তো বাংলাদেশে থাকে, আর তার বিয়েতে যে কোনো সময় কোনো সমস্যা নেই। সে যে কোনো সময় চাইলেই বিয়ে করতে পারে। কিন্তু নায়িকা তো দেশের বাইরে আছে, ডাক্তারি পড়াশোনা করছে। পড়াশোনা শেষ করে চাকরি না নেওয়া পর্যন্ত সে দেশে আসতে পারবে না, এবং বিয়ে তো অনেক পরের কথা। দেখতে দেখতে আরও বেশ কিছুদিন সময় কেটে গেল। আজ রিয়ার স্বপ্ন পূরণের দিন। আজ রিয়ার ডাক্তারি পরীক্ষার রেজাল্টের দিন। রিয়া ডাক্তারি পরীক্ষায় পাশ করেছে। আজ থেকে সে একজন ডাক্তার। তার মতো খুশি আজ আর কেউ নেই। সেই খুশিতে এসে রাজকে সে ফোন করে এবং নিজের খুশির কথা জানায়। সবকিছু শুনে রাজ এবং তার ফ্যামিলির মানুষ সবাই অনেক খুশি হয়, এবং সেই সঙ্গে রাজ বলতে থাকে, প্রিয়তমা, তোমার তো আমার কাছে চলে আসার দিন ঘনিয়ে এসেছে। তো কবে আসছো? আমি তো আর অপেক্ষা করতে পারছি না। তোমার জন্য খুব মন টানছে। মন চাইছে পাখির মতো উড়াল দিয়ে তোমার কাছে চলে যায়, কিন্তু এভাবে তোমার যাওয়া যায় না। তাই তুমি চলে আসো, তারপর না হয় তোমাকে আমি আমার বউ বানিয়ে গড়ে তুলে নিব। আর যদি না আসি? না, এসে যাবে কোথায়? তোমার তো আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ তোমার তো অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক নেই। এই প্রেম, তোমার বাবা মা কোনো ছেলের সঙ্গে তোমার বিয়েও ঠিক করে রাখেনি, তাই তোমাকে আমার কাছে আসতে হবে। অন্য কোথাও যাওয়ার কোনো পথ নেই। এই বলে তারা দুজনে হাসি ঠাট্টা তামাশা করতে থাকে। এভাবেই তাদের কথা বলতে বলতে রাত পেরিয়ে ভোর হয়ে গেল। কখন যে সময় কেটে গেল তারা কেউই টেরই পেল না। ফজরের আজান দিবে এমন সময় রিয়া ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে রাজও ভালোবাসার মানুষটার সঙ্গে কথা বলতে বলতে এতটা সময় কেটে গেছে এটা সে টেরই পায়নি। রিয়া ফোন কেটে দেওয়ার পর সেও বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। ইতিমধ্যে তারও পরীক্ষার রেজাল্ট দিয়েছে। সেও ফার্স্ট ডিভিশন ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছে। তার বাবাও এই কয়েকদিনের মধ্যে অনেকবারই তাকে ব্যবসায় জয়েন করার জন্য বলেছে, কিন্তু সে তাদের সবাইকে জানিয়ে দিয়েছে বিয়ের আগে সে কোনো কাজ করবে না। যা কাজ করে সব বিয়ের পরে করবে। আগে সে রিয়াকে বিয়ে করুক, রিয়াকে আগে নিজের করে পাক, বউয়ের সঙ্গে একটু ভালো সময় কাটাবে, তারপর না কাজ নিয়ে চিন্তা করবে। এর আগে যদি কাজে ঢুকে পড়ে তখন তো আর বউকে সময় দিতে পারবে না। সারাক্ষণ শুধু কাজ কাজ আর কাজের মধ্যেই ডুবে থাকতে হবে। দেখতে দেখতে কেটে গেল আরও 1 সপ্তাহ। রিয়ার তারপরও ফ্যামিলি সহ বাংলাদেশে আসার জন্য প্রস্তুত। তাই তো রিয়া রাজকে ফোন দিল আর বলতে লাগলো তারা পরের দিনই বাংলাদেশে আসছে। এই কথা শুনে রাজ অনেক বেশি খুশি হলো। সে সেদিনও দৌড়ে গিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগে, আম্মু, আজ আমার কি খুশি লাগছে সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। রিয়া তার ফ্যামিলি সহ আগামীকালকে বাংলাদেশে ফিরে আসছে এবং খুব শীঘ্রই আমার বউ হতে চলেছে। এতটা ডাকডুল পিটাতে হবে না। রিয়ার আম্মুর সঙ্গে গতকালকে আমার কথা হয়েছে, আমি সব কিছু শুনেছি। জানো আম্মু, আজ আমার কি খুশি লাগছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। রিয়াকে ছাড়া এতদিন সময়গুলো আমার কিভাবে খেতে চাই সেটা আল্লাহ ভালো জানে। কি যে কষ্ট হয়েছে আমার সেটা আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। হয়েছে, আমাদেরকে বোঝাতে হবে না। তুমি তোমার রিয়াকে বুঝিয়ে দিও, তাহলেই হবে। সে যদি তোমাকে বুঝতে পারে তাহলে সেটাই হবে আমাদের জন্য সবচাইতে বড় পাওয়া। এরপর মা ছেলে বসে বসে প্ল্যান করতে থাকে বিয়েতে কি কি করবে, কি কি কেনাকাটা করবে আর কি কি আয়োজন করবে। এভাবে দেখতে দেখতে কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে গেল সেটা তারা কেউই টেরই পেল না। সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রাজ আর তারপর তার আম্মুকে ঘুম থেকে ডেকে তুলে আর বলতে থাকে তার আম্মু এখনো কেন নাক ডেকে ঘুমাচ্ছে। আজ তার রিয়ার দেশে আসার কথা, সেটা উনি ভুলে গেছেন কেন?
উনি সকালবেলা ঘুম থেকে উঠে রিয়ার জন্য তার পছন্দের খাবারগুলো রান্না করছেন। না, রিয়া তো তার আম্মুর হাতের রান্না খাবার অনেক পছন্দ করে। তখন তার আম্মু বলতে থাকে রিয়া ঢাকায় এসে পৌঁছাতে বিকেল 3টার মতো বেজে যাবে, আর বাসায় আসতে আসতে প্রায় বিকেল 4টা। তাহলে এত সকাল সকাল রান্না করার কি আছে? এত আগে রান্না করে রাখলে সমস্ত খাবার ঠান্ডা হয়ে যাবে। তখন রাজ বলতে থাকে এত হেয়ালি করলে তো সময় কোন দিক দিয়ে বেরিয়ে যাবে সেটা টেরই পাওয়া যাবে না। তাই তার আম্মুকে সে এখনই রান্নার প্রস্তুতি নিতে বলে। তার আম্মু ছেলের পাগলামোর কাছে হার মেনে কোনো উপায়ান্ত না পেয়ে চলে গেল রান্নাঘরে। আর তারপর নিজের হাতে হবু পুত্রবধূর জন্য তার পছন্দের অনেক রকম খাবার রান্না করলো। এদিকে রাজের সময় যেন আর কাটতে চাইছে না। সে বারবার রিয়াকে ফোন করছে আর কোন পর্যন্ত এসেছে সেসব ব্যাপারে জানতে চায়। এদিকে ফোন রিসিভ করতে করতে রিয়া একদম বিরক্ত হয়ে গেছে, কারণ একটা মানুষ কতটা পাগল হলে 5 মিনিট পর পর ফোন দিয়ে জানতে চায় তারা কোথায় আছে। রিয়া অনেকটা বিরক্ত হয়ে রাজকে বলতে থাকে, রাজ, আমরা 2 মিনিটের রাস্তা আসছি না যে তাড়াতাড়ি চলে আসতে পারবো। আমরা অনেকটা রাস্তা আসছি। লন্ডন থেকে বাংলাদেশে মোটেও কিন্তু সহজ পথ নয়। তাই তুমি এইভাবে বারবার ফোন করো না। আমার সাথে ফ্যামিলির মানুষ আছে, তাদের সামনে তোমার সাথে কথা বলতে পারি। তারা মনে মনে কি ভাবছে সেটা একবার ভেবে দেখেছো? তোমাকে ছাড়া আমার সময় কাটছেই না, তাহলে আমি কি করব বলো? আমার 2 মিনিট সময় 2 বছরের মতো লাগছে, আর কে কি মনে করলো না করলো তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার হবু বউয়ের সঙ্গে কথা বলছি, এতে কারোর কিছু মনে করার কি বা আছে? অপরদিকে রিয়া অনেকটা বিরক্ত হয়ে ফোনটা কেটে দিল। তার বাবা মা তার সঙ্গে আছে, বাবা মায়ের সামনে এভাবে হবু হাজবেন্ডের সঙ্গে কথা বলা যায় নাকি? বিকেল 3টা বাজতে না বাজতেই রাজ এয়ারপোর্টে চলে গেল। অপেক্ষা করছে কখন রিয়া বাংলাদেশে এসে পৌঁছাবে। এদিকে সেদিন আবহাওয়াগত একটু সমস্যা থাকার কারণে প্লেন ঢাকা এয়ারপোর্টে অবতরণ করতে প্রায় বিকেল 4:30টার মতো বেজে গেল। এয়ারপোর্ট থেকে বের হতে দেখেই রাজ দৌড়ে গিয়ে রিয়াকে জড়িয়ে ধরল। রিয়া এমন অবস্থায় অনেকটাই লজ্জায় পড়ে গেল, কারণ পিছনে ছিল তার বাবা মা। বাবা মায়ের সামনে যে ছেলেটার সঙ্গে এখনো বিয়ে হয়নি সেই ছেলেটা এভাবে জড়িয়ে ধরেছে, এতে অনেকটাই অপ্রস্তুত অবস্থায় পড়ে গেছে রিয়া। সে তখন রাজকে বলতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই ছাড়বে না। সে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে, ছেড়ে দিলেই যেন চলে যাবে এরকম একটা অবস্থা। তাই রিয়া বলতে থাকে তাকে, এই পাগল ছেলে, আমি এখানে সারা জীবনের জন্য চলে এসেছি, আর কখনোই কোথাও যাব না। প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। বাবা মা এখানে আছে, তারা কি মনে করবে ভেবে দেখেছো একবারও? আমি আমার হবু বউকে জড়িয়ে ধরেছি, এতে সমস্যা কি আছে? আমি তো আর রাস্তা থেকে মেয়ে ধরে এনে তাদেরকে জড়িয়ে ধরিনি। এই বলে 5 মিনিট ধরে হাত করার পর রাজ রিয়াকে ছেড়ে দেয়। তারপর রিয়ার বাবা মার সঙ্গে সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে তাদেরকে নিয়ে বাসায় চলে আসে। অপরদিকে রান্না বান্না সবকিছু শেষ করে খাবার টেবিলে সাজিয়ে রেখে অপেক্ষা করছিলেন রাজের আম্মু। তাদেরকে দেখা মাত্রই রাজের আম্মু তাদের সঙ্গে কুশল বিনিময় করলো এবং তাদের বিশ্রাম নিতে বলল। বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর রাজের আম্মু তাদেরকে নিয়ে খাবার টেবিলে চলে আসলো। তিনি আজ রিয়ার পছন্দের সমস্ত খাবার রান্না করেছেন। এটা দেখে রিয়া অনেক বেশি খুশি হয়েছে, কারণ দেশের বাইরে থাকাকালীন সময়ে বাংলাদেশের খাবার সে খুব বেশি মিস করত, কিন্তু সেখানে বাংলাদেশি খাবার সেরকম একটা সুযোগ সুবিধা ছিল না। তাছাড়া সে যেহেতু একজন ডাক্তার, তাই তাকে স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ মনোযোগী হতে হতো। তাই সে চাইলেও সবসময় সব রকম খাবার খেতে পারতো না, তাকে ডায়েট মেনটেন করতে হতো। তাছাড়া ওই দেশের নিয়মটাই এরকম, সবাইকে স্লিম দেখাতে হবে। রিয়া নিজের পছন্দের সব খাবার দেখতে পেয়ে কোনটা রেখে কোনটা খাবে সেটাই ভেবে পাচ্ছে না। সে একটার পর একটা খাবার নিয়ে গপ গপ করে খেয়ে চলে যায়। আশেপাশে কে কী বললো না বললো তার তাতে কিছুই যায় আসে না। এমনভাবেই খাবার খাচ্ছে যেন সে বিগত 1 সপ্তাহ ধরে কোনো খাবারই খায়নি। তখনই রাজার আম্মু পাশ থেকে বলতে থাকে, রিয়া মামুনি, সবগুলো খাবার আমি নিজ হাতে তোমার জন্য রান্না করেছি, তাই এত তাড়াহুড়া করে খাওয়ার কোনো কারণ নেই। তাড়াহুড়া করে খাবার খেলে খাবার গলায় আটকে যেতে পারে। তুমি আস্তে আস্তে খাবার খাও। নিজের হবু শাশুড়ি মায়ের মুখ থেকে এই কথাটা শুনে রিয়া অনেকটাই লজ্জায় পড়ে গেল। আসলে সে অনেক তাড়াহুড়ো করে খাবার খাচ্ছিল। মনে হচ্ছিল সে বিগত সপ্তাহ খানিক ধরে কোনো কিছু খায়নি। তাই সে তখন নিজেকে কন্ট্রোল করে আস্তে আস্তে খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হলে সবাই মিলে ড্রয়িং রুমে বসে গল্প করতে লাগলো। এদিকে রাজ রিয়ার সঙ্গে কখন কথা বলবে সেই চিন্তায় মগ্ন। তাই সে বারবার রিয়ার মোবাইলে ফোন দিতে থাকে। রিয়া ফোন দেয়, কেউ ফোন কেটে দেয়। তখনই রাজ রিয়াকে একটা মেসেজ দেয়। এই মেয়ে বড়রা এখানে গল্প করছে, করুক না। তুমি এখানে বসে বসে কি করছো? ছাদে আসো, তোমার সঙ্গে কথা আছে। মেসেজটা দেখার পর রিয়া আস্তে করে ওখান থেকে উঠে গেল, কারণ সে খুব ভালো করেই জানে এখন যদি এখান থেকে উঠে সেই রাজের কাছে না যায় তাহলে হয়তো রাজ এখানেই কিছু একটা উল্টোপাল্টা করে ফেলতে পারে। তার চাইতে বরং এটাই সবচেয়ে বেশি ভালো হয় এখান থেকে উঠে গিয়ে তার সঙ্গে কথা বলা। রিয়া সিঁড়ি দিয়ে সোজা ছাদে চলে আসলো। ছাদে এসে দেখতে পেল তাদের
এক পাশে রাজ দাঁড়িয়ে আছে, তাকে দেখে আস্তে আস্তে তার পাশে গিয়ে দাঁড়ালো, তারপর বলতে লাগলো। কি ব্যাপার, কি সমস্যা তোমার? এবার বলো। তখনই রাজ রিয়ার কণ্ঠ শুনতে পেয়ে আর এক মুহূর্ত দেরি না করে পিছন ফিরে তাকানো মাত্রই রিয়াকে জড়িয়ে ধরে রিয়ার কপালে একটা কিস করে বলতে থাকে। তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করে, তোমাকে খুব আদর করতে ইচ্ছে করে, সবার সামনে কি আর এগুলো করা যায় নাকি? কিন্তু তুমি তো ওখানেই বসেছিলে, তুমি এমন কেন বলো তো? আমি যা করেছি একদম ঠিক করেছি। তুমি ভুল, আমাদের এখনো বিয়ে শাদী কিছুই হয়নি। আমাদের কি এসব করা একদমই ঠিক হচ্ছে? তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। এসব বন্ধ করো। আমি তো পালিয়ে যাচ্ছি না, সারা জীবনের জন্য তোমার হব বলেই তো আমি এখানে এসেছি। এই বলে রিয়া নিজেকে রাজের থেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে দাঁড়ায়, আর তারপরে আবার বলতে থাকে, দেখো বাড়িতে ফ্যামিলির সবাই আছে, আমরা এখানে এভাবে আলাদাভাবে কথা বলছি, এটা দেখলে তারা কি ভাববে? তখনই রাজ আবার রিয়ার হাত ধরে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলতে থাকে, ফ্যামিলির বড়রা সবাই নিজেদের মধ্যে কথা বলে ব্যস্ত আছে, তাই এদিকে কেউ আসবে না। তারা এখানে কথা বলছে, এটা নিয়েও কারোর কোনো মাথা ব্যথা থাকবে না। এই বলে তারা দুজনেই সেখানে বসে বসে গল্প করতে থাকে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা ঘুরিয়ে রাত চলে আসছিল, তাই তারা নিজেদের রুমে চলে আসে। এদিকে ফ্যামিলির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে দুদিনের মধ্যে রাজ এবং রিয়ার বিয়ের কাজ সম্পন্ন করবে। যেহেতু আগে থেকে কথাবার্তা বলা ছিল, তাই তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিল, শুধু বিয়ের কেনাকাটা করাটাই বাকি। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল আগামীকালকেই তারা বিয়ের শপিং করার জন্য বের হবে। পরের দিন সকাল 10টার দিকে সবাই ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে নিল শপিংয়ে যাওয়ার জন্য। এদিকে রিয়া তখনও ঘুমোচ্ছে। অনেকদিন পর তার একটা ভালো ঘুম হয়েছে, কারণ এতদিন ধরে পড়াশোনার প্রেশারের জন্য ঠিকমতো ঘুমাতে পারেনি। তার উপর পরীক্ষা শেষ হওয়ার পর রেজাল্টের চিন্তা। এখন তো আর কোনো চিন্তা ভাবনা নেই, তাই সে আজ নিশ্চিন্তে ঘুমিয়েছিল। সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে এসে রিয়াকে দেখতে না পেয়ে রাস্তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মুর রিয়ার কথায় রিয়াকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? সে কি এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? সেটা তো আমি জানি না, আমি এখনো রিয়াকে ডাকতে যাইনি। সকালবেলা আমরা যখন নাস্তা করেছিলাম তখন তো তোরা দুজন এই নাস্তার টেবিলে আসিসনি। আমি তো ভেবেছি তোরা দুজন একসঙ্গে ঘুম থেকে উঠে তারপরে নাস্তা করবি, তাই আমি তোদেরকে আর ডাকতে যাইনি। রাস্তার আম্মুর এই কথা শুনে সেখানে আর এক মুহূর্তও দেরি না করে সোজা রিয়ার রুমে চলে গেল। রুমে গিয়ে দেখতে পেল দরজা এখনো ভিতর থেকে বন্ধ, তার মানে রিয়া এখনো ঘুমোচ্ছে। তাই রাজ রুমের দরজায় নক করতে থাকে। বেশ কিছুক্ষণ নক করার পর রিয়া ঘুম ঘুম চোখে রুমের দরজা খুলে বলতে থাকে। কি ব্যাপার, কি হয়েছে? এত সকাল সকাল রুমের দরজায় নক করছো কেন? তখনই রাজ বলতে থাকে আজ তাদের বিয়ে শপিং করতে যাওয়ার কথা। এই কথা রিয়া ভুলে গেল কি করে? এই কথা শুনে রিয়া তাড়াতাড়ি করে আলমারি থেকে নিজের পোশাক বের করে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে চলে গেল। তারপর সবাই মিলে রওনা দিল শপিং মলের উদ্দেশ্যে। সারাদিন শপিং করে রাত 10টার দিকে সবাই মিলে বাসায় আসে। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন ছিল তাদের দুজনের হলুদ সন্ধ্যা। হলুদের অনুষ্ঠান মোটামুটি ভালোভাবেই শেষ হলো। অনুষ্ঠান শেষ হতেই রিয়া নিজের রুমে চলে আসে ড্রেস চেঞ্জ করে একটু বিশ্রাম নিতে যাবে। সারাদিনে যা ধকল গেছে তাই রিয়া অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে। তখনই রাজ তার রুমে ঢুকে আর দরজাটা বন্ধ করে দেয়। এটা দেখে রিয়া বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এভাবে রুমের দরজা কেন বন্ধ করছো? বাড়িতে এত মেহমান আছে, তা তারা দেখলে কি বলবে? কেউ দেখবে না, সবাই নিচে আছে। এদিকে মনোযোগ দেওয়ার সময় কারণ নেই, কারণ বউটাকে ছাড়া থাকতে পারি না তো। আমি কি করব বলো? তাই তো বারবার তোমার কাছে ছুটে চলে আসি। আরে বাবা, এই তো একটা দিনের ব্যাপার, কাল থেকে তো আমি পুরোপুরি তোমার হয়ে যাচ্ছি। তাহলে সমস্যা কোথায়? এখন চুপচাপ এখান থেকে চলে যাও। এই বলে রিয়া রাজকে রুম থেকে বের করে দিল। রাজ তখন আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে গেল। এদিকে পরের দিন খুব ধুমধামের সঙ্গে তাদের বিয়ের অনুষ্ঠান শেষ হলো। রাত 11টা বাজে। সবাই খাওয়া দাওয়া করে নিজেদের রুমে চলে গেছে। এদিকে রিয়া রুমের ভিতরে বসে বসে অপেক্ষা করছে রাজের জন্য। অপরদিকে রাজের বিয়ের দাওয়াত পেয়ে রাজের বন্ধুগুলা চলে এসেছিল। তারা রাজের সঙ্গে ছাদে বসে আড্ডা দিচ্ছিল। তারা কোনোভাবেই রাজকে ছাড়তে চাইছিল না। রাজ তখন তার বন্ধুদেরকে বলতে থাকে, আরে ভাই, তোরা আমার সঙ্গে এরকম কেন করছিস? আমার বউটা ভাসর করে বসে বসে আমার জন্য অপেক্ষা করছে। প্লিজ তোরা আমাকে যেতে দে। এখন কেন আমাদের ছেড়ে বউয়ের কাছে চলে যেতে চাইছিস? তখন তো খুব বড় বড় কথা বলছিলি, এই মেয়ের সঙ্গে তোর কিছুই না। আর এখন তুই আমাদেরকে না জানিয়েই এই মেয়েকে বিয়ে করে নিলি। এটা কিন্তু আমরা একদম মেনে নিতে পারছি না। ভাই প্লিজ, আমি তাদের দুইটা পায়ে ধরি, প্লিজ আমাকে আমার বউটার কাছে যেতে দিয়ে। বউটা আমার একা একা বসে আছে। আমাদের সঙ্গে তুই মিথ্যা কথা বলবি আর আমরা তোকে তোর বউয়ের সঙ্গে সময় কাটাতে যাব? এটা কোনোভাবে হতেই পারে না। আজ সারা রাত তুই এখানেই থাকবি,
আর আমাদের সঙ্গেই সময় কাটাবি। এই কথা শুনে রাজের একদম কান্না করে দেওয়ার মতো অবস্থা। তার বন্ধুদেরকে অনেক রিকোয়েস্ট করতে থাকে আর তাকে ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে। এই অবস্থা থেকে তার বন্ধুরা তো একদম হেসেই কুটি কুটি খেতে থাকে আর কি করবে সেটা ভাবতে থাকে। এদিকে রাজ মনে মনে চিন্তা করছে কিভাবে এখান থেকে ছুটে পালাবে আর কিভাবে রিয়ার কাছে চলে যাবে। অনেক চিন্তা ভাবনার পর সে হঠাৎ করে তার বন্ধুদেরকে বলতে লাগে সে তার বন্ধুদের জন্য স্পেশাল একটা সারপ্রাইজ গিফট এনে রেখেছে। এটা শুনে তার বন্ধুরা তাকে বলল তাদের সারপ্রাইজ গিফট নিয়ে আসতে। এই সুযোগে রাজ সেখান থেকে উঠে দিল এক দৌড়, একদম নিজের রুমে এসে দরজাটা বন্ধ করে হাঁপাতে লাগলো। এটা দেখে রিয়া খাট থেকে নেমে এসে রাজকে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? তোমাকে দেখে মনে হচ্ছে কুকুরের দৌড়ানি এসেছে। না বউ, কুকুর নয়, এর চাইতে বড় কিছু দৌড়ানি খেয়ে তারপরে এখানে এসেছি। মানে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আসলে আমার বন্ধুরা এসেছে, ওদের সঙ্গে গল্প করছিলাম। তারপর ওরা আমাকে কোনোভাবেই এখানে আসতে দিচ্ছিল না, ওরা আমাকে আটকে রেখেছিল। ওদেরকে মিথ্যে কথা বলে কোনো রকমে এখানে পালিয়ে এসেছি। রাজের এই কথা শুনে রিয়া তো হাসতে হাসতে শেষ। রিয়া হাসতে হাসতে একদম মাটিতে বসে পড়েছে, তার একদম পেট ব্যথা করছে। তখন রিয়া রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জীবনে কত মানুষ দেখেছি, তোমার মতো মানুষ আমি একটাও দেখিনি, সত্যি বলছি। আরে তুমি হাসছো কেন? দীর্ঘ 24 বছর অপেক্ষা করার পর এই সবেমাত্র বিয়ে করলাম, এখন কি আর বউ ফেলে দূরে থাকা যায় নাকি? আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা বাদ দাও। এই কথা বলতেই রাজ মাথার পাগড়িটা ওয়ার্ড্রপের উপর রেখে রিয়ার দিকে এগিয়ে আসছিল। তাকে দেখে মনে হচ্ছিল তার দুই চোখে নেশা ভর করেছে। রাজের এমন অবস্থা দেখে রিয়া পিছাতে শুরু করে, কিন্তু পিছিয়ে আর যাবে কোথায়। একটা সময় ঘাটের সঙ্গে ধাক্কা লেগে খাটের উপরে পড়ে গেল। তখনই রাজ তার উপর আধশোয়া হয়ে রিয়ার নাকের সঙ্গে নিজের নাক ঘষতে লাগলো। এভাবেই চলতে লাগলো কিছুক্ষণ সময়। ইতিমধ্যে রিয়ার ঠোঁট দুটো তার দখলে চলে গেছে। রিয়া দুই ঠোঁট নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো চুমু খেতে লাগলো রাজ। এদিকে তখনই তার হাতটা কিভাবে যেন রিয়ার পেটের দিকে চলে গেল। সে রিয়ার পেটে খামচি দিয়ে ধরতেই রিয়া একটু কেঁপে উঠে আর বলতে লাগে, এ কি করছো তুমি? তুমি এইভাবে আমার পেটের মধ্যে খামচি দিলে কেন? আমি তো তোমাকে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করছি মাত্র, জানোই তো এত বছর অপেক্ষার পর তোমাকে পেলাম, এখন কি আর বাধা শুনতে ইচ্ছে করছে? এই বলে রাজ আবারও রিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আর ইচ্ছে মতো কিস করতে লাগলো। এভাবেই চলে গেল বেশ কিছুক্ষণ সময়। ইতিমধ্যে দুজনেই উত্তেজনার চরম পর্যায়ে চলে গেছে। রিয়া অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। এটা দেখে রাজ বলতে থাকে, কি হলো, তুমি এভাবে এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ কেন? তোমার কি কষ্ট হচ্ছে নাকি? জানি না, আমি কিছু বলতে পারছি না, তবে আমার কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। বুঝতে পেরেছি, প্রথমবার তো তাই। এই বলে রাজ রিয়াকে নিজের আরো কাছে টেনে নিল আর দুজনেই ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। তাদের ভালোবাসার আদান প্রদান পর্ব শেষ হলে দুজনে মিলে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে রিয়া রান্নাঘরে চলে গেল, সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করলো। রিয়া সবার জন্য খাবার সাজিয়ে টেবিলে এসেছে, তখনই সবাই ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে আসে। রিয়াকে রান্নাঘরে দেখে রাজের আম্মু কিছুটা চমকে গিয়ে বলতে থাকে, কি ব্যাপার বৌমা, তুমি এত সকাল সকাল রান্না করে আসতে গেলে কেন? তাছাড়া তোমাকে রান্না করার কথা এবার কে বলেছে? আমি তো ঘুম থেকে উঠে সবার জন্য রান্না করেই নিতাম। আম্মু, এবার থেকে আপনাকে কোনো কাজ করতে হবে না, আমি এবারের বউ, এবারের সবার জন্য খাবার রান্না করা আমার দায়িত্ব। তাই এখন থেকে বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য আমি নিজের হাতে খাবার তৈরি করব। কিন্তু বৌমা, এই যে এত কষ্ট করে লেখাপড়া শিখে ডাক্তারি চাকরি নিয়েছো, সেটার কি হবে? ওসব নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আম্মু। আমি যখন পড়াশোনা করেছি, চাকরি নিয়েছি, চাকরি অবশ্যই করব। তাই বলে কি সংসার ছেড়ে দেবো নাকি? সংসার তো আমাকে করতেই হবে, কারণ আমি মেয়ে মানুষ। মেয়ে মানুষ থেকে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে দিলেও সংসার কখনোই বাদ দিতে হয় না। রিয়ার কথা শুনে রাজের আম্মু অনেক খুশি হয়। তারপর সবাইকে ডেকে নিয়ে একসঙ্গে নাস্তা করে নিলেন। এদিকে রিয়ার আব্বু আম্মু বাংলাদেশ ফিরে এসেছে ঠিকই, কিন্তু তাদের এখানে নিজেদের কোনো বাড়িঘর নেই। তাই তারা ঠিক করলো এবার বাংলাদেশে বাড়ি করার চিন্তা ভাবনা করবে। কারণ মেয়ের যেহেতু বাংলাদেশ চাকরি আর বিয়ে দুটোই হয়েছে, তাহলে তো এখন তাদের বাংলাদেশেই থাকতে হবে। তাই রিয়ার আব্বু রাজের আব্বুর সঙ্গে কথা বলে তাদের একটা বাড়ি কেনার বন্দোবস্ত করে এরপর তারা সেখানেই থেকে যায়। দেখতে দেখতে কেটে গেল প্রায় 2 মাস। ইতিমধ্যে রিয়ার চাকরিতে জয়েন করেছে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানানো, দুপুরের খাবার তৈরি করা, তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে হসপিটালে যাওয়া, সারাদিন রোগী নিয়ে থাকা, তারপর আবার সন্ধ্যায় বাড়িতে ফিরে এসে সবার জন্য নাস্তা বানানো, সেই সাথে রাতের খাবার। এই সব কিছু মিলিয়ে রিয়াকে অনেকটাই ব্যস্ততার মধ্যে সময় পার করতে হচ্ছে। এটা দেখে রাজ রিয়াকে বলল, দেখো রিয়া, সবকিছু মিলিয়ে তোমার উপর অনেকটা প্রেশার পড়ে যাচ্ছে, তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি বলছিলাম কি, এবার যদি বাড়িতে একটা কাজের মেয়ে নিয়ে আসা যেত তাহলে হয়তো একটু ভালো হতো।
দেখো, একদম এসব কথা বলবে না। যখন আমি ছিলাম না তখন কি হয়েছে সেসব ব্যাপারে জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। কিন্তু এখন আমি এই বাড়িতে আছি। তাছাড়া আমি এই বাড়ির বউ। সংসার সামলানোটা আমার দায়িত্ব। চাকরি করছি তো কি হয়েছে, সংসার আমি সামলাতে পারবো। এই বলে রাজের কথাকে কোনো পাত্তাই দিল না। সে নিজের মতো করে নিজের সংসার, চাকরি সবকিছু সামলাতে লাগলো। দেখতে দেখতে বিয়ের প্রায় 2 বছর সময় কেটে গেল। ইতিমধ্যে রাজ তার বাবার ব্যবসা দেখাশোনা করছে, ব্যবসাটাকে মোটামুটি ভালো একটা পর্যায়ে পৌঁছে দিয়েছে। অপরদিকে রিয়ার আব্বু লন্ডনের সমস্ত বিজনেস বাংলাদেশে ট্রান্সফার করে নিয়ে এসেছেন এবং তিনি বাংলাদেশেই থাকছেন। রিয়া আর রাজকে তাদের ফ্যামিলি সহ রিয়ার বাবার বাড়িতে ইনভাইট করা হয়েছে। রিয়ার জন্মদিন উপলক্ষে রিয়ার বাবা একটা ছোটখাটো পার্টির আয়োজন করেছে। সেখানে সারাদিন সবাই অনেক আনন্দ উল্লাস করেছে। পার্টি শেষ করে সবাই মিলে নিজেদের বাড়িতে চলে গিয়েছে। এদিকে রিয়া আর রাজ দুজনে অনেকদিন পর একসঙ্গে একটু সময় কাটানোর সুযোগ পেয়েছে। কারণ সংসার আর ডিউটি সামলে রাজের সঙ্গে সময় কাটানোর খুব একটা সময় পেত না। অপরদিকে রাজও অফিস নিয়ে খুব বেশি ব্যস্ত থাকতো, কারণ তাকে পুরো ব্যবসাটা একাই হ্যান্ডেল করতে হতো। তাই সেও রিয়ার কাছাকাছি থাকার খুব একটা সময় পেত না। রাত 11টা বাজে। রিয়া আর রাজ নিজেদের রুমে শুয়ে আছে। রিয়া মনে মনে কিছু একটা নিয়ে চিন্তা করছিল আর উপরে ঘুরন্ত ফ্যানটার দিকে তাকিয়েছিল। তখনই রাজ রিয়ার হাতটা ধরে নিজের কাছে টেনে নেয় আর বলতে থাকে, কি ব্যাপার, আমার বউটাকে দেখছি কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। আরে না, সেরকম কোনো ব্যাপার নয়, এমনি। এই বলে রিয়া বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে চাইল, কিন্তু রাজ তো আর ছেড়ে দেওয়ার মতো পাত্র নয়। রিয়া বিষয়টাকে এড়িয়ে যেতে চাইবে আর সেও এই বিষয়টাকে এড়িয়ে যেতে দেবে, এরকমটা সে কখনোই হতে দেবে না। সে রিয়াকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে একদম মিশিয়ে নিল আর তারপর রিয়ার গালে হাত রেখে বলতে লাগলো, দেখাবো। আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তুমি কিছু একটা নিয়ে চিন্তা করছো, কিন্তু সেটা আমার সঙ্গে বলতে চাইছো না। বলো তো কি হয়েছে তোমার, একদম আমার কাছে লুকাবে না কিছু। না মানে আসলে তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। রিয়া তখন বলতে থাকে, বিয়ের তো প্রায় 2 বছর সময় অতিবাহিত হয়ে গেল। এখন তাদের একটা বাচ্চা কাচ্চা নেওয়া উচিত। এদিকে অনেক মেয়ে মানুষ আছে যারা নিজেদেরকে সময় দিতে গিয়ে মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারে না, যারা নিজের ক্যারিয়ারে ফোকাস করতে গিয়ে অনেক সময় নিজের মা হওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলে। তখনই রাজ বলতে থাকে, দেখো, তুমি চাইলে বাচ্চা নিতেই পারো, তবে একটা কথা তোমাকে আমি বলে রাখি, আমি তোমাকে ভালোবাসছি। তোমার রূপ, তোমার ঘুম, তোমার চাকরি বা অন্য কিছুকে নয়। তুমি যদি কোনোদিন আমাকে বাবা হওয়ার শক্তিতে নাও পারো, তারপর আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, কারণ আমি তোমার ব্যক্তিত্বকে ভালোবাসছি। কিন্তু তারপরও আমার মনে হয় এবার আমাদের একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করা উচিত। হ্যাঁ, সেটা তো অবশ্যই, বাবা মার ডাক শোনার তো প্রত্যেকটা মানুষেরই মনের ইচ্ছা। এই বলে রাজ রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের আরও কাছে টেনে নেয়। রিয়ার পেটের উপর থেকে 3 পিসের পার্টটা সরিয়ে দেওয়ায় তল পেটে হাত দিতে থাকে আর বলতে থাকে, এখানটাই আসবে বুঝি আমার ছোট্ট সোনাটা। কথাটা শুনে রিয়া অনেকটাই লজ্জা পেয়ে গেল আর নিজের মুখটা লুকানোর বৃথা চেষ্টা করতে লাগলো। তখনই রাজ তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশিকি দিয়ে বলে, চিন্তা কর না, আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি হয়তো আমাদের ঘরে ছোট্ট একটা নতুন অতিথি আসবে, যাকে নিয়ে মুখরিত থাকবে আমাদের এই রাজপ্রাসাদ, যার পদচরণে ধন্য হবে আমাদের বাড়ি। এই বলে রাজ রিয়ার কানের কাছে থেকে চুলগুলো সরিয়ে নিয়ে তার গলায় ঘাড়ে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো আর মুহূর্তের মধ্যেই দুজন ভালোবাসার অতল সমুদ্রে হারিয়ে গেল। এ পর্যন্ত ছিল গল্পটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
তোমার বাবা করেছে। তাহলে আমার মন নিয়ে কেন খেলা করলে? কেন ভালোবাসতে শেখালে? আমি তোমার মন নিয়ে খেলতে চাইনি, আমি শুধু তোমার বাবার কাছে প্রতিশোধ নিতে চাইছিলাম। কিসের প্রতিশোধ? বেইমানির প্রতিশোধ। মানে? মানে জানতে হলে অনেক বড় কাহিনী জানতে হবে। বলো। তাহলে শোনো, আজ থেকে কয়েক বছর আগে এখান থেকে অনেক দূরে একটা বিশাল গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো একখান পরিবার। সেখানকার কর্তা ছিল ফরহাদ খান। ফরহাদ খানের একমাত্র ছেলে ছিলাম আমি। আমাদের পরিবার অনেক বড় ছিল। দাদা দাদি, চাচা চাচি, বাবা মা, ফুফু ফুফা সবাই থাকতো। আমরা অনেক শান্তিতে থাকতাম। আমার বাবা মানে ফরহাদ খান এলাকার মন্ত্রী ছিল। সবাই তাকে খুব ভালোবাসতো আর সম্মানও করতো। আমার বাবা সবসময় গ্রামের লোকদের কথা ভাবতো, তাদের সুখে তিনি সুখী হতেন। ছোট বড় সবাই তাকে এক নামে চিনত। গ্রামে কোনো ঝামেলা হলে আমার বাবার কাছে আসতো। বাবা সঠিক বিচার করে দিত, এতে সবাই খুশি হতো। আমাদের বাসায় বাবার মুখে মুখে কথা কেউ বলতে পারতো না, শুধু আমার চাচাতো বোন ছাড়া। আমার চাচার একমাত্র মেয়ে, তার নাম মিলি। বয়স খুব কম, 8 থেকে 10 হবে। বাবা মিলিকে খুব ভালোবাসতো, নিজের মেয়ের মতো আদর করে তাকে মা বলে ডাকতো। তাছাড়া সবাই বাবাকে খুব ভয় পেত। একদিন বাবার কানে খবর এলো পাশের গ্রামে নাকি ঠিকমতো পানি বিদ্যুৎ যায় না, আবার সরকার যেসব ভাতা দিত সেসবও নাকি তারা পেত না। তখন বাবা আমায় ডাকলেন। বাবা জানতেন আমি মারপিটে সবসময় এক্সপার্ট। বাবা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, খবর পেলাম পাশের গ্রামে নাকি বিদ্যুৎ ঠিক মতো থাকছে না। গিয়ে একটু খবর নাও তো। শোনো, সেখানে গিয়ে আবার মারপিট করো না। ঠিক আছে বাবা। যাও। ওকে বাবা। আমি বাবার কাছ থেকে চলে আসলাম। আমার বন্ধু ছিল রাকিব, ছোটবেলার বন্ধু। তাকে সাথে করে নিয়ে রওনা হলাম। রাস্তায় যেতে যেতে অনেক মজা করলাম। গ্রামের পাশে এসে খুব তৃষ্ণা লাগলো। তখন দেখলাম সামনে একটা মেয়ে কলসিতে করে পানি নিয়ে যাচ্ছে। এই যে ম্যাডাম। মেয়েটা তাকিয়ে আবার হাঁটতে লাগলো। আমি আবার ডাকলাম। এবার মেয়েটা চোখ রাঙিয়ে থামলো। কাছে যেতেই, এই অসভ্য ছেলে, মেয়ে দেখলেই কি ডাকতে ইচ্ছে করে? ঘরে কি মা বোন নেই? কালকে আমার বান্ধবীকে নিয়ে মজা করছিস। আরে কি বলছো? আমি তো জানি জানি, এটাই তো বলবি যে আর কোনো দিন হবে না? তোরা তো দূরের কথা, আমায় দেখে বড় বড় গুন্ডা ভয় পায়। আমায় একটু পানি দিবেন? ভয়ে গলা শুকিয়ে গেছে, নে পানি খা। মেয়েটা পানি দিল, খেয়ে নিলাম। তারপর মেয়েটা চলে গেল। আমি তাকিয়ে থাকলাম। দেখতে ভালোই, তবে একটু ঝগড়াটে। তাছাড়া সব ঠিক আছে। আরে ছাড়ো না, হয়তো ভুল করে বলছে। তারপর আরও কিছু কথা বলতে বলতে গ্রামে প্রবেশ করলাম। গ্রামে আসতেই দেখি এক লোক কারেন্টের তারের সাথে আটকে গেছে। বাঁচার জন্য সে চিৎকার করতেছে, কিন্তু কেউ ভয়ে এগিয়ে যায় না। আমি দৌড়ে গেলাম কাছে, আর দেখলাম মেইন লাইনের তারের সাথে আটকে আছে। আমি পাশ থেকে একটা বড় বাঁশ নিয়ে কারেন্টের ফিউজ বরাবর ছুঁড়ে মারলাম। সাথে সাথে ফিউজ পড়ে গেল, আর লাইন যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা পাটিতে গলে পড়ে গেল। আমি ডাক্তারকে ডাকতে বললাম। ডাক্তার এসে বলল কিছুক্ষণ পর তার শরীর থেকে কারেন্ট যাবার পর তার গায়ে হাত দেওয়া যাবে। কিছুক্ষণের মধ্যে সবাই সেখানে জড়ো হয়ে গেল, আর আমায় বলল এটা নাকি তাদের গ্রামে হয়েই থাকে। অনেক মানুষ নাকি মরছে, ঠিক মতো কারেন্ট থাকে না, তাই নাকি এসব তারও ঠিক নেই। আমি জানতে চাই এখানকার চেয়ারম্যানকে। তখন তারা নাম বলে সাদেক আহমেদ। তারা জানতে চাইল আমি কে। তখন আমার পরিচয় দিলাম। আমি ফরহাদ খানের একমাত্র ছেলে শাকিল খান। তারপর আমরা দুজন সোজা চেয়ারম্যানের বাসার দিকে রওনা হলাম। আর এখানে এদের মধ্যে ওই মেয়েটাও আসে। মেয়েটা তার বান্ধবীকে বলে আজ এই ছেলেকে উচিত শিক্ষা দিয়েছি। তার বান্ধবী বলে কেন? তখন মেয়েটা সব খুলে বলে। তখন তার বান্ধবী বলে এটা কি করছিস? তুই জানিস ওকে? কে ওটা? ওটা পাশের গ্রামের ফরহাদ খানের একমাত্র ছেলে শাকিল খান। ফরহাদ খানকে তো চিনিস? তাতে কি, ও তোকে অপমান করেছে, তাই আমি। দূর পাগলি, এই ছেলেও না, এই ছেলে তো সবার উপকার করে, ওর জন্যই তো এই মানুষটা বাঁচলো। এই রে, আমি কি করছি এটা? ওকে ধরে সরি বলিস, নয়তো দেখিস কি হয়। এদিকে আমি আর রাকিব চেয়ারম্যানের বাসায় চলে গেলাম। চেয়ারম্যানের বাসায় যেতেই দেখলাম সাদেক আহমেদ বাসায় আছে।
আমি তার সাথে কথা বলি, কিন্তু সে তার ক্ষমতার বড়াই দেখায়। আমার মাথায় একদম রাগ উঠে যায়। তখন আমি ওর সাথে রাগী কণ্ঠে কথা বলতে লাগলাম। আমি জানতে চাইলাম, এই গ্রামে এত কারেন্টের সমস্যা, সে চেয়ারম্যান হয়েও কেন কিছু করছে না? আর সবথেকে বড় কথা হলো, সে গরিবের অধিকার মেরে খায়, যা গুরুতর অন্যায়। আর এই অন্যায় শাস্তি তাকে পেতে হবে। এই কথা নিয়ে অনেক ঝামেলা হলো। সাদেক আহমেদ আমাকে মারার হুমকি দিল। রাগ করে উঠে সামনে থাকা টেবিলে লাথি মেরে চলে আসলাম। বাইরে আসতেই ফোনটা বেজে উঠল। তখন ফোন বের করে দেখি বাবার ফোন। আমি কল রিসিভ করে বাবাকে সব খুলে বললাম। বাবা কিছু বলল না। আমিও ফোন কেটে দিলাম। তারপর দুজনে মিলে গ্রামে ঘুরতে লাগলাম। তখন হঠাৎ সামনে দেখলাম সেই মেয়েটা। আমি দেখেও না দেখার ভান করে থাকলাম। তখন দূর থেকে মেয়েটা ডাকছে। আমি সাড়া দিলাম না। রাকিব ওর দিকে তাকালো। তখন তাকে থামতে বলল। রাকিব আমায় থামালো। মেয়েটা আমার কাছে আসলো। হাই, আমার নাম সাথী, চিনতে পারছেন? তোমায় কেমনে ভুলি? আসলে আমি ভুল করে আপনাকে বকা দিছি। আমি জেনে শুনে কিছু করি নাই, তার জন্য সরি, মাফ করে দিয়েন। হুম। আপনি কি এই গ্রামে নতুন? হ্যাঁ, আমি শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে আসছি। ও, তাহলে চলেন, আপনাকে আমি গ্রামটা ঘুরে দেখাই। দেখালে তো সমস্যা নেই। তারপর সাথী, আমি আর রাকিব গ্রামে ঘুরতে বের হলাম। সারাদিন সাথীর সাথে ঘুরলাম। মেয়েটার কথাবার্তা, আচার আচরণ আমার খুব ভালো লাগলো। দেখতে দেখতে সারা দিন কেটে গেল। আজকের দিনটা আমার খুব সুন্দর কাটলো। রাতের বেলা ঘুমাতে গিয়ে আর ঘুমাতে পারি না, শুধু মেয়েটার কথা মনে হচ্ছে। কত সুন্দর মেয়েটা! সে যদি আমার মনের মানুষ হয় তাহলে কতই না সুন্দর হয়। খাট থেকে উঠে বাইরে আসলাম। বাইরে এসে দেখি আম্মু, চাচি আর দাদি বাইরে বসে আছে। আমায় দেখে দাদি জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি কিছু না বলে দাদির কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন আবার সেই গ্রামে চলে গেলাম আর সাথীর সাথে দেখা করলাম, কথা বললাম। আস্তে আস্তে আমাদের সম্পর্ক মজবুত হতে লাগলো। একদিন হঠাৎ করে সব উলটপালট হয়ে গেল। আমি সেই দিন সকালে উঠে সাথীর কাছে যাচ্ছিলাম। তখন রাস্তায় সাদেক আহমেদের লোকেরা আমায় আক্রমণ করে। আমি তাদের সাথে মারামারি করছিলাম। ঠিক এমন সময় সাদেক আহমেদ পিছন থেকে এসে আমার মাথায় জোরে আঘাত করে। আমি মাথা ধরে মাটিতে পড়ে গেলাম। এদিকে আমার এমন ঘটনা গ্রামের এক লোক দেখতে পেয়ে আমার বাবার কাছে ফোন করে। খবর পেয়ে আমার বাবা লোকজন নিয়ে চলে আসে। আর বাবা আসার আগেই আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর দেখি আমি হাসপাতালে আছি। দুদিন পর আমায় বাসায় নিয়ে আসে। এরই মধ্যে বাবা চারদিকে লোক ছড়িয়ে দিয়ে সাদেক আহমেদকে খুঁজে বের করে নিয়ে আসে আর গ্রামের সবার সামনে তাকে শাস্তি দেয়। সাদেক আহমেদ এমন শাস্তি পেয়ে খুব রেগে যায় আর তার মাঝে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, যেটা আমরা কেউ জানতাম না। আমরা ভাবি হয়তো সে ভালো হয়ে যাবে, তাই আবার আগের মতো সবাই হাসি খুশি হয়ে চলতে লাগি। আমার মাথায় আঘাত লাগার কারণে কিছুদিন রেস্টে থাকতে বলে। সাথী আমায় না দেখে আর থাকতে পারছিল না, তাই সে আমার বাসায় চলে আসে চাকরের কথা বলে। কিন্তু রাকিব চিনে ফেলে। সাথী সোজা আমার কাছে আসে। তখন আমি ঘুমিয়েছিলাম। কপালে কিছু একটা স্পর্শ পেয়ে ঘুম ছুটে গেল। তাকিয়ে দেখি সাথী দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আমার মুখ ধরে নিল। সব কিছু বুঝে ওঠার পর আমার মুখ ছাড়ল। সাথী, তুমি? তোমার কথা শোনার পর থেকে আমি আর থাকতে পারছিলাম না। আব্বু আম্মু আসতে দেয় নাই, তাই আমি খাওয়া ছেড়ে দেই। কি করে খেতাম বলো? তুমি কেমন আছো, খাচ্ছ কি না? আরে পাগলি, আমার কিচ্ছু হয় নাই। আমার এমন অবস্থা দেখে আব্বু আম্মু আমায় আর আটকায় নাই। বাবা কিছু বলে নাই? আমি চাকরানির পরিচয় দিয়ে আসছি। সর্বনাশ, আমার বাবা এতটাও বোকা নয়। তোমার ব্যাপারে সমস্ত খোঁজ নিয়ে তারপর তোমায় ধরবে। আমার কথা বলার দেরি হলো, এমন সময় আসলো, ঘটনা শুরু হলো। আমি বলে শেষ করতেই দরজায় বাবার কথার আওয়াজ আসলো। আজকে আমার বাসায় একটা কাজের মেয়ে আসছে, জানি না কি কাজ করতে আসছে। তাকিয়ে দেখি বাড়ির সবাই বাবার সাথে সাথে আমার ঘরে চলে আসলো। আমি তো শেষ। সাথী লজ্জা আর ভয় একসাথে পেয়ে গেছে। কি করবে ভেবে না পেয়ে লাফিয়ে গিয়ে বাবার পা ধরতে লাগলো। তখন বাবা তাকে ধরে নিল। আরে মা, কি করছো? আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে।
আচ্ছা এটা বলো, এই রুগীটা তোমার কে? না মানে এই রুগীর জন্য তো তুমি 7 সমুদ্র পাড়ি দিছো। আসলে বাবা, তুমি চুপ করো। আঙ্কেল, আমি শাকিলকে খুব ভালোবাসি। এই কথা বলে সাথী কেঁদে দিল। বাবা নিজ হাতে সাথীর চোখের পানি মুছে দিল। আরে মা, কাঁদছো কেন? তুমি তো কোনো পাপ করো নাই। তাছাড়া এই বাদরকে শায়েস্তা করার জন্য তোমার মতো একজনকে খুব আমি খুঁজেছিলাম, কিন্তু তুমি আমার কাজ তো নিজেই করে দিয়েছো। এখন চুপ করে আছো। আরে মা, আমি কথা দিলাম তুমি আমার ছেলের বউ হবা। এই কথা শুনে সবাই খুশি হলো, আর বাবা সাথীকে এখানেই থাকতে বলল, যা আমার জন্য খুব ভালো হলো। এভাবে কয়দিন কেটে গেল, কিন্তু বিপদ আমাদেরকে ছাড়লো না। শহর থেকে বাবার বন্ধু গ্রামে ঘুরতে যায়, আর সে বাবার খুব ভালো বন্ধু ছিল। তার নাম মুন্না ছিল। বাবা তাকে খুব ভালোবাসতো। বাবা আর তার বন্ধু মিলে সবসময় আনন্দে থাকতো। একদিন আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম, আর সেই সুযোগেই সাদেক আবার হামলা করে। এবার দল ভারী ছিল না, আমি তাদের সাথে মারামারি করছিলাম। তখন পিছনে তাকিয়ে দেখি বাবার বন্ধু চাকু বের করে বাবার পেট দিয়ে চালিয়ে দিল। আমি বাবা বলে জোরে চিৎকার করলাম, কিন্তু ততক্ষণে সাদেকের লোকেরা আমায় ধরে নেয়। এরপর বাবার বন্ধু আমার মায়ের পেটে ছুরি মারে। আস্তে আস্তে আমার চোখের সামনে সবাইকে মেরে ফেলে, এমনকি তারা ছোট্ট রিমাকেও ছাড়ে নাই। বাবা পেটে হাত দিয়ে তাদের সাথে মারপিট করছিল, তখন পিছন থেকে সাদেক আমার পাশ দিয়ে ছুরি চালিয়ে দেয়। আমি আর থামতে না পেরে মাটিতে পড়ে যাই। ওরা যখন আমার বাবা মাকে মারতেছিল, তখন সাথী মাটিতে গড়তে গড়তে এসে আমায় ডাকে, কিন্তু আমার জ্ঞান তখন ফিরে না। নাকে হাত দিয়ে দেখি শ্বাস চলছে, তাই তার ওড়না দিয়ে আমার ক্ষত জায়গায় বেঁধে দিয়ে পাশে নদীতে নৌকায় করে ভাসিয়ে দেয়। সাদেক আর বাবার বন্ধু নিমেষেই আমার পরিবারকে শেষ করে দেয়। রাস্তার উপর সবার লাশ পড়ে থাকে। লোকজন জানাজানি হওয়ার পর সবাই মিলে আমার পরিবারকে মাটি দেয়, আর সেদিন থেকে সেই গ্রামটা কবরস্থান হয়ে যায়। সাদেক রাজ করতে লাগে, যাই তার বিরুদ্ধে কথা বলে তাকেই সে মেরে ফেলে। এদিকে বাবার বন্ধু মুন্না বাবার সমস্ত সম্পত্তির সকল দলিল বের করে, আর সেগুলো শহরে এসে বিক্রি করে। সে বিশাল সম্পত্তির মালিক হয়ে যায়। নিজের নাম বদলে মুন্না থেকে মামুন চৌধুরী রাখে বর্তমান। তার মানে আমার বাবা? হ্যাঁ, তোমার বাবা আমার পরিবারের সাথে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে। তাকে বাবা বলতেও আমার ঘৃণা হচ্ছে। তারপর আমি এক জেলের বাড়িতে উঠি। জেলেরা আমায় দেখতে পেয়ে বাসায় নিয়ে আসে, আর ডাক্তার ডেকে আমার চিকিৎসা করে। আস্তে আস্তে ভালো হয়ে উঠি। তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করি আমি এর প্রতিশোধ নিবই। তারপর সবার প্রথমে আমার টার্গেট হয় সাদেক। তাকে গ্রামের সকলের সামনে তার পাপের শাস্তি দেই। এরপর খবর নিয়ে জানতে পারি মুন্না এখন মামুন চৌধুরী। তাই আমি আমাদের সমস্ত সম্পত্তির আসল দলিল বের করি, আর সেগুলো নিয়ে শহরে চলে আসি। আর একে একে সবাইকে খুন করো? হ্যাঁ, কিন্তু তোমার বাবাকে খুন করলে আমার প্রতিশোধ নেওয়া হতো না, তাই তোমায় ব্যবহার করে আমি তোমাদের বাসায় ঢুকি আর নকল দলিল খুঁজে বের করি। তারপর সেগুলো আদালতে হাজির করি কাউকে না জানিয়ে, আর আদালতে আমি জয়ী হই। তাই তোমার বাবার নামে এখন 1 টাকাও নেই। সব কোম্পানি, বাড়ি গাড়ি সব পুলিশের হাতে। কিন্তু আমার বাবা? তোমার বাবাকে পুলিশ এখন খুঁজছে আশরাফের খুনের অপরাধে আর জেল থেকে পালানোর অপরাধে ফাঁসির অর্ডার। ও, কিন্তু আমি জানি তোমার বাবা আমায় খুঁজে বের করবে, আর তার আশারই আমি অপেক্ষা করতেছি, কারণ আমি নিজেই তোমার বাবাকে লোকেশন দিয়েছি। কিন্তু কেন? মৃত্যু সবসময় তাকে ডাকে। এদিকে মামুন চৌধুরী আমার লোকেশন পেয়ে লোকজন নিয়ে সেখানে হাজির হলো, কিন্তু ততক্ষণে আমরা সেখানে নেই। মামুন চৌধুরী সেই বাড়িতে যায় আর সব জায়গায় আমাদের খুঁজে, কিন্তু পায় না। পায় শুধু একটা চিঠি, ডিয়ার মুন্না ওরফে মামুন চৌধুরী, মৃত্যু আজ তোকে এই পর্যন্ত টেনে আনছে। তুই যেভাবে আমার পরিবারকে খুন করছিস, বেইমানি করছিস, ঠিক সেইভাবে আমি বেইমানি করছি। জানি এতে কমতি হয়েছে, আর তার জন্য আমি চেয়েছিলাম তোকে আরও কঠিন মৃত্যু দিব, কিন্তু তোর মেয়ে তোকে নিজ হাতে আজ মারলো। এখানে আজ তোর মরণ হবে। কেন জানিস? কারণ এই ঘরে প্রতিটা ওয়ালে টাইম বোমা সেট করা। তুই যখন চিঠিটা হাতে নিছিস তখন টাইম স্টার্ট হয়েছে। ভাবিস না এটা আমি করছি।
এসব তোর নিজের মেয়ে করছে, সে চায় আমরা আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি সংসার শুরু করি। তাই তোর কাহিনী এখানেই শেষ করলো। বাই বাই শ্বশুর। চিঠিটা পড়া শেষ করতে বোমা ফাটার সময় হয়ে গেল, আর নিমিষেই পুরো বাড়িটা মাটির সঙ্গে মিশে গেল। এদিকে আমি আর নীলা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে সেইখানে বাড়িতে উঠলাম। বাবা মা হয়ে উঠল সাথীর বাবা। আজ বড্ড সাথীর কথা মনে হচ্ছে, কিন্তু নীলা সাথীর অভাবটা পূরণ করে দিল। দুই গ্রামে আবার শান্তি ফিরে এলো। সাথীর বাবা মা আমাদের বাবা মা হয়ে আমাদের সাথেই থাকে।